দর্শক প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি জিয়াউল হক সবুজ। মুক্তিযুদ্ধের কিংবদন্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনি মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি। এর পরপরই তারা সেনাবাহিনীর হাতে হস্তান্তর করেছে গোয়েন্দারা। কিন্তু প্রশ্ন হচ্ছে এতদিন পর যে তাকে গ্রেপ্তার করা হলো, তার মধ্য দিয়ে সেই তথ্য যেটা আসলে আজও অজানা থেকে গেছে সেটা কি উদ্ধার হবে? সেই রহস্য কি জানা যাবে? কিংবা যেই প্রশ্নটি ঘুরে ফিরে আসছে তার যে বিচার কার্যক্রম সেটা কি মার্শাল ল আইনেই হবে নাকি সাধারণ আইনেও করা সম্ভব? এসব প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করতে চাই। আলোচনার জন্য আজকে স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ চারজন আলোচক। পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাম পাশে রয়েছেন জনাব মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য, এবং সর্ববামে রয়েছেন জনাব আশরাফ কায়সার, লেখক, এবং আমার ডান পাশে রয়েছেন জনাব শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং সর্বডানে রয়েছেন জনাব আবু রুশদ, সম্পাদক বাংলাদেশ ডিফেন্স জার্নাল। দর্শক, আমরা আর আলোচনা বাড়াতে চাই না, আমরা কথা না বলে শুরুতে চলে যাই। আলোচনায় শুরুটা করতে চাই জনাব শামসুজ্জামান দুদু আপনাকে দিয়ে। এই যে দীর্ঘদিন পর ৪৫ বছর পরে জিয়াউর রহমানের খুনিকে অ্যারেস্ট করা হলো, এই তার গ্রেপ্তারকে কিভাবে দেখছেন? বা তার যে বিচারের প্রক্রিয়া, আমরা এর আগে দেখেছি ১৩ জনের মধ্যে ১২ জনের ফাঁসি কার্যকর হয়েছিল। এর ক্ষেত্রে বিচারটা আসলে কিভাবে হওয়া উচিত? এটা কি মার্শাল লতেই হওয়া উচিত, নাকি অনেকেই বলছেন যে এটা হয়তো সাধারণ আইনে তাকে আর একটু জিজ্ঞাসাবাদ করা উচিত? জি, আপনাকে ধন্যবাদ। আমি যতটুকু শুনেছি এই বিচারটা হয়েছে এবং তিনি ফাঁসির আসামি। সত্য মিথ্যা আমার এখন এই মুহূর্তে মনে নাই, এটা আমি শুনেছি। যদি সেটি হয়ে থাকে তাহলে সেটা কার্যকর হওয়ার সুযোগ আসে এখন। যদি বিচার হয়ে থাকে, বিচারটা একটা হয়েছিল সেই সময়, তো অনুপস্থিতিতে বিচার হয়, উপস্থিতিতে বিচার হয়। তো সেটি যদি হয়ে গিয়ে থাকে তাহলে তো হ্যাং করতে আর কোনো অসুবিধা নেই। আর না হলে তাহলে যেহেতু এর আগে অনেককেই ফাঁসি দেওয়া হয়েছে, যাবজ্জীবন আসামি ছিল, এখন সেই বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনের আওতায় নিয়ে বিচার করা। তবে এটি ভালো দৃষ্টান্ত এই যে একজন অত্যন্ত জনপ্রিয় স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতিকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেই ষড়যন্ত্র কিছু উদ্ঘাটন হয়েছে, কিছু আড়ালেই থেকে গেছে। যেহেতু একজন হত্যাকারীকে পাওয়া গেছে, সেটি যথাযথভাবে জিজ্ঞাসাবাদের মধ্যে বাকি যে ঘটনাগুলো সেগুলো উন্মোচন করা সম্ভব কিনা আমার মনে হয় দেখা। শহীদ জিয়াউর রহমানের হত্যাকাণ্ড ছিল স্বাধীনতার ঘোষকের হত্যাকাণ্ড না। সেই সময় অত্যন্ত জনপ্রিয় এবং বাকশালী শাসন ব্যবস্থা থেকে গণতন্ত্র উত্তরণের যে মহান পরিস্থিতিটা ছিল সেটাকে কণ্ঠরোধ করা, সেটাকে ঠিক, এইটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর এবং একটা খারাপ দিক ছিল। কিন্তু যদিও পরবর্তীতে আমরা দেখেছি যে নানান বাধা বিঘ্ন, নানান ঘটনার মধ্য দিয়ে আবার সেই জনপ্রিয় দলটি, যে দলটি শহীদ জিয়ার হাত দিয়ে তৈরি হয়েছিল, তারা কিন্তু এখন রাষ্ট্র ক্ষমতায় আছে এবং সেই ক্ষমতার মুহূর্তেই কিন্তু এই খুনি গ্রেপ্তার হয়েছে। তো আমার কাছে মনে হয় যে পাওয়ার কোনো সুযোগ নাই। তিনি যেভাবে এতদিন পার পেয়েছিলেন বিভিন্ন ছদ্মবরণে, বিভিন্ন রকম ঘটনার মধ্য দিয়ে তিনি নিজেকে, শুনেছি যে তার নাম পরিবর্তন, ঠিকানা পরিবর্তন, পোশাক পরিবর্তন, পেশা পরিবর্তন, সব কিছু পরিবর্তন করার পরে এতদিন পরে শেষ রক্ষা তার হয়নি। তিনি আবার আইনের আশ্রয়ে, মানে আইনের কবজায় এসছেন এবং এখন ফলাফলটা আমরা দেখার অপেক্ষায় থাকতে পারি। এটা আমার কাছে মনে হয়েছে। আর বাংলাদেশের সব থেকে বড় জিনিসটা হচ্ছে যে আমাদের ৭১ মুক্তিযুদ্ধের পরবর্তী যে সম্ভাবনাগুলো ছিল, মানে সেই সম্ভাবনা মাঝে মধ্যেই ষড়যন্ত্রকারীরা ধ্বংস করেছে। এখন একটা সম্ভাবনার সময়ের মধ্যে আমরা কিন্তু আছি। নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার মানুষের ভোটে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, সেই সরকারকে বিভিন্নভাবে মানে ট্যাগ দেওয়া হচ্ছে। সমালোচনা তো
স্বাভাবিক ব্যাপার যদি মানে থাকতো তাহলে আমার কোনো বক্তব্য থাকতো না, কিন্তু উদ্দেশ্যপূর্ণভাবে যারা ধরেন গত 3টি পিরিয়ডে লাভবান হয়েছে সেই সব গোষ্ঠী, সেসব মহল এখন এই সরকারকে টার্গেট করেছে এবং আমরা বিভিন্নভাবে দেখছি। সেটি যদিও মানে আমরা যদি সজাগ থাকি, গণতন্ত্রের মানুষগুলো সজাগ থাকে, তাহলে এই জিনিসগুলো কোনো কিছু করতে পারবে না, এটা আমার কাছে মনে হয়েছে। জি, জনাব আবু রুশদ, আপনি যদি একটু যোগ করেন, আমরা দেখেছি যে এই যে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হলো, তাকে অনেকেই বলছেন যে সেনাবাহিনীর তদন্তাধীন না রেখে একটা জাতীয় কমিশন গঠন করা কিংবা তাকে বহুমাত্রিক জিজ্ঞাসাবাদ, অর্থাৎ তিনিই একমাত্র জীবিত, তিনিই প্রথম জিয়াউর রহমানকে চিহ্নিত করেছিলেন, এরকম কথা শোনা যাচ্ছে। তাহলে তার কাছ থেকে কি আসল ঘটনা উদ্ধারের জন্য এখনই হ্যাং করে না দিয়ে তাকে কি আরও জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, বা সাধারণ আইনে কি এই বিচার করার সুযোগ রয়েছে? যেহেতু একসময় তিনি সেনাবাহিনীর সদস্য ছিলেন, অফিসার ছিলেন এবং এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন, তার মানে একটা মিউটিনি। সেনাবাহিনীতে মিউটিনির শাস্তি হচ্ছে সামরিক যে আইনগুলো আছে, যে সরাসরি মানে এই আইনগুলোতে তার বিচার হয়, কোর্ট মার্শালে বিচার হয় এবং সেইভাবে সাজা দেওয়া হয়। সাধারণত এটা হয় আপনার মানে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা। এখন এটা হয়েছিল তখন ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল বলে, FGCM বলে। FGCM এর মাধ্যমে, যেহেতু তারা সকলেই সেনা সদস্য, এখানে কোনো সিভিলিয়ান ছিল না, সুতরাং এটা সামরিক আইনই বিচার হয়েছে এবং সেখানে তাদের ফাঁসির রায় হয়েছে। এটাকে নতুন করে আপনার সিভিলিয়ান কোনো কোর্টে বিচার করার সুযোগ নেই, যেহেতু সামরিক সদস্য ছিল। এখন যেটা আপনি বলছেন যে তার কাছ থেকে তথ্য বের করা বা অন্যান্য জিনিস জানা, এটা একটা বড় জিনিস। তার কারণ জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরে আমরা দেখেছি এগুলো নিয়ে বহু ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে, বহু ধরনের কানাঘুষা মানে চলেছে। যেমন এটা নিয়ে মানে মূলত 3টি বই আছে যেগুলোতে এনার হত্যাকাণ্ডের ব্যাপারগুলো উঠে এসছে। একটা হচ্ছে আপনার সে সময় চট্টগ্রামের যিনি ডিসি ছিলেন আপনার জিয়াউদ্দিন চৌধুরী, উনি একটি বই লিখেছেন, বইটির নাম হচ্ছে অ্যাসাসিনেশন অফ জিয়াউর রহমান অ্যান্ড দ্য আফটারম্যাথ। আচ্ছা, আরেকটা হচ্ছে লিগেসি অফ ব্লাড, যেটা অ্যান্থনি মাসকানাসের লেখা, সেখানে কিছু বিবরণ আছে। আরেকটা বই হচ্ছে মেজর রফিক PSC, এটা কিন্তু আমাদের সেক্টর কমান্ডার রফিক বীরুত্তম আওয়ামী লীগের উনি না, মেজর রফিক PSC, উনি ইন্তেকাল করেছেন। ওনার একটা বই নাম হচ্ছে 81 রক্তাক্ত অধ্যায়। আরেকটা বই ব্রিগেডিয়ার শাখাওয়াত তার বইয়ের মধ্যে কিছুটা উল্লেখ করেছেন এই ঘটনাগুলো। এরপরে আমি সাংবাদিকতা করতে গিয়ে এরকম সংশ্লিষ্ট অনেক সিনিয়র অফিসার যারা তখন চাকরিতে ছিলেন তাদেরও আমি ইন্টারভিউ করেছি, এগুলোতে জানার চেষ্টা করেছি। যেমন ধরেন মেজর জেনারেল মহব্বতজান চৌধুরী, যিনি জেনারেল জিয়াউর রহমানের কোর্সমেট ছিলেন, একই কোর্সের ছিলেন, ওই সময় উনি DGF এর প্রধান ছিলেন। কিন্তু উনি আমাকে বলেছিলেন 2000 সালে সাক্ষাৎকার নেওয়ার সময় যে উনি বিমানে ওঠার সময়, হেলিকপ্টারে ওঠার সময় তখন কিন্তু প্রেসিডেন্ট জিয়াকে উনি বলছিলেন, কানে কানেও বলেছিলেন যে ওখানে না যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন চট্টগ্রামে। কিন্তু তারপরে যে প্রশ্নগুলো আমি করেছিলাম যে এরপরে যে অনেকগুলো বিষয় আছে যে জেনারেলের সাথে জড়িত কিনা, জেনারেল মঞ্জুরকে কেন হত্যা করা হলো বা কেন কিভাবে হত্যাকাণ্ডটা ঘটলো, এই বিষয়গুলো কিন্তু তিনি আর কোনো কথা বলতে রাজি হননি। আরেকজন DGFI, যাকে পরবর্তীতে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পরে মানে কিছুটা বিচারের আওতায় আনার চেষ্টা করা হয়েছিল, তিনি হচ্ছেন মেজর জেনারেল লতিফ, উনিও ইন্তেকাল করেছেন। তাকেও আমি জিজ্ঞাসা করেছিলাম, উনি ওই বিষয়গুলো উত্তর দেননি। আচ্ছা, আরেকজন হচ্ছেন মাহমুদুল হাসান, মেজর জেনারেল মাহমুদুল হাসান, উনিও ইন্তেকাল করেছেন, উনিও DGFI ছিলেন এরশাদের প্রথম দিকে। উনিও এই বিষয়গুলো জানতেন, কিন্তু উনিও কোনো জায়গায় এই বিষয়গুলো নিয়ে কথা বলতে রাজি হননি। অনেক আগে 96 সালে উনি তুরস্কের রাষ্ট্রদূত থাকা অবস্থায় উনি মারা যান আর কি। তাদের কথার মধ্যে কোনো সময় কি মনে হয়েছে কেউ বিষয়টা এড়িয়ে যেতে চান? না, ওনারা সোজা কথা যে নো কমেন্ট, মানে আমি ইন্টারভিউ করার চেষ্টা করেছি, মানে ওই জেনারেল মহব্বতজান চৌধুরী শুধু ওই কথাটুকুই আমাকে বলেছিলেন, এর বাইরে উনি বলেননি। সম্ভবত উনি এখনও জীবিত আছেন। জেনারেল জিয়ার কোর্সমেটদের 12 PMA লং কোর্স, পাকিস্তান মিলিটারি একাডেমি লং কোর্সের একজন জীবিত আছেন, উনি সম্ভবত আছেন। বাট উনি এখন মানে ওনার সজ্ঞান মানে ওই অবস্থায় নেই, কথা বলার মতো অবস্থায় নেই, সুতরাং ওনার কাছ থেকে আপনি কিছু জানতে পারবেন না। এখন এই যে বইগুলোর নাম বললাম, এখানে এই জিয়াউদ্দিন চৌধুরী যিনি ডিসি ছিলেন, উনি সবচেয়ে ভালো করে ঘটনাটা এনেছেন। সেখানে উনি বলছেন, যেটা আমি আরও কয়েকজন অফিসারের কাছ থেকে শুনেছি, সিনিয়র অফিসারের কাছ থেকে একই রকম মিলে যায় আর কি। সেটা হচ্ছে যে জেনারেল মঞ্জুরকে বলা হচ্ছিল যে ওনাকে ধরে নিয়ে আসার পরে উত্তেজিত সৈনিকরা মেরে ফেলেছে, এটা ছিল তখনকার মানে সেনাবাহিনীর ভাষণ মানে কথা আর কি। কিন্তু দেখা যাচ্ছে যে একজন সিনিয়র অফিসারকে ঢাকা থেকে পাঠানো হয়েছিল চট্টগ্রামে, জেনারেল মঞ্জুরকে গ্রেপ্তার করে নিয়ে আসার পরে যে রুমে রাখা হয়েছিল সেই রুমে গিয়ে তাকে বাথরুমে নিয়ে যেয়ে মাথার মধ্যে গুলি করে তাকে হত্যা করা হয়।
জেনারেল মঞ্জুরকে। এটা এই বই থেকে জানা যায় এবং আমি নিজে আরো কয়েকজনের কাছ থেকে আমি শুনেছি, যে মানে অফিসারদের কাছ থেকে। এখন এই যে বিষয়গুলো আছে, তারপরে এই পরিকল্পনাটায় মূলত ইন্ধন দিল কে? জেনারেল জিয়া হত্যাকাণ্ডে। এখানে তো শুধু এখন মেজর মোজাফফরের নাম এখন আসছে, কিন্তু আপনি লেফটেন্যান্ট কর্নেল মতি, লেফটেন্যান্ট কর্নেল দেলোয়ার, তারপরে জেনারেল জিয়ার যে সবচেয়ে বিশ্বস্ত, যিনি তার পিএস ছিলেন, মানে আপনার পার্সোনাল সেক্রেটারি ছিলেন, কর্নেল মাহফুজ, যে কর্নেল মাহফুজ মুক্তিযুদ্ধের সময় জেনারেল জিয়ার সাথে একসাথে যুদ্ধ করেছেন, একই জায়গায়, মানে একই সেক্টরে থেকে যুদ্ধ করেছেন। ওনাকে উনি খুবই স্নেহ করতেন। ওনার নামও কিন্তু এসছে। কর্নেল মাহফুজকে ফাঁসি হয়েছে। কর্নেল মাহফুজ মানে বলা হয়েছে এফজিসিএমে যেটা বেরিয়েছে, যে উনি জেনারেল জিয়া কখন কোথায় যাবেন, কোন জায়গায় থাকবেন, সব তথ্যগুলো উনি হত্যাকারীদের কাছে হস্তান্তর করতেন। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে যে তাকে অনেক পরে কিন্তু এটার মধ্যে জড়ানো হয়, জেনারেল এরশাদ এটাকে জড়ায়। অনেকে বলেন যে জেনারেল এরশাদ মানে মূল জিনিসগুলো যাতে আড়ালে থাকে, এই জন্য কর্নেল মাহফুজকে ফাঁসিয়ে দিয়েছেন, এরকম একটা কথা আছে। এখন তারপরে কি ঘটেছে, যে বিএনপি তো তখন অল্প কিছুদিন পরে প্রেসিডেন্ট সাত্তার আসলেন, আর আসার সাথে সাথেই জেনারেল এরশাদ ক্ষমতা নিয়ে নিল। ক্ষমতা নেওয়ার পরেই যে আমি অফিসার কয়েকজনের নাম বললাম, জেনারেল মাহমুদুল হাসান, এনারা ডিজিএফআই হয়ে গেলেন, এনারা অনেক কিছু হয়ে গেলেন, এক একজন এক এক দিকে বসে গেলেন। তারপরে এই বিষয়টা নিয়ে আর কোনো কিছু কিন্তু সরকারিভাবে এগোয়নি। এবং যারা এই যে পালিয়ে গেছিলেন, মোজাফফর হোসেন এবং আরেকজন ছিলেন মেজর খালেদ, এনারা পালিয়ে কোথায় গেলেন? বলা হচ্ছে যে একটি দেশে গিয়েছে। একটি দেশ মানে কি, সোজা কথা, এটা ভারতে গিয়েছিলেন। আমি মনে হয় 24-25 বছর আগে দৈনিকে থাকতে আমি রিপোর্টটা করেছিলাম, যে তখন আমার কাছে কিছু তথ্য এসেছিল যে উনি মানে ভারতে আছেন, এই মোজাফফর সাহেব, ওনার নামে আমি রিপোর্টটা করেছিলাম, ভারতে আছেন। এরপরে উনি ভারত কি জেনে বুঝে তাদেরকে আশ্রয় দিয়েছিল? অবশ্যই, তার কারণ এটা তো প্রমাণিত যে আপনার, এটা আমার কথা না, এটা ভারতীয় বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জায়গায় আপনার তাদের লেখকরা, তাদের সাংবাদিকরা বলছেন যে জেনারেল জিয়া হত্যাকাণ্ডের সাথে যেভাবে মানে এই ছকটা যদি আপনি দেখেন, তাহলে এর সাথে ওই দেশের গোয়েন্দা সংস্থা জড়িত। এটা মানে রাগঢাক করার কিছু নেই। এখন তারা এরকম আশ্রয় দিবে, এখনো তো তারা আশ্রয় দিয়েছে, তাদের কি আপনি আনতে পারছেন? সুতরাং এই লোকটা ওখানে গিয়ে পালিয়ে থাকতো, আনতে পারেননি আপনি। 96 সালে আওয়ামী লীগ আসার পরে তিনি হয়তো আবার বাংলাদেশে এসেছিলেন, আসা যাওয়া করতেন, তার পরিচয় গোপন করেছেন, নতুন এনআইডি করেছেন, এই করেছেন, পাসপোর্ট করেছেন, বিভিন্ন জিনিস করেছেন, এবং উনি এসে বনানী ডিএইচএস এর মতো জায়গায় থাকতেন পরিচয় গোপন করে। এখন যেটা করা দরকার, আপনি যে প্রশ্নটা করেছেন যে আপনি তাকে এখনই কি ঝুলিয়ে দেয়া, মানে যেহেতু বিচারটা হয়ে গেছে, একটা সুযোগ এসছে কিন্তু আমাদের হাতে। আমরা কিন্তু এই মিসিং লিঙ্কগুলো আর আমরা পাচ্ছিলাম না এতদিন ধরে। এখন এনার কাছ থেকে আমরা এই মিসিং লিঙ্কগুলো পেতে পারি, যে আসলে এখানে কি হয়েছিল, কারা কারা কি করেছিল। কিন্তু কাউকে আমরা পাইনি কিন্তু, এবং যারা ওই যে যাদের কথা বললাম তারাও কেউ কথা বলেনি। সুতরাং যদি কিছু কথা বের করা যায়, তাহলে ইতিহাসের স্বার্থে, ন্যায় বিচারের স্বার্থে এই জিনিসগুলো কাজে লাগবে। জি, মাহমুদুর রহমান মান্না, আপনি যদি একটু আমাদেরকে জানান যে এই যে কথাটা উঠছে, আমরা বিভিন্ন সময় শুনে থাকি যে বিপদগামী কিছু সেনা জিয়াউর রহমানকে তখন হত্যা করেছিল। এটা কি শুধুই বিপদগামী সেনাদের কাজ ছিল, নাকি এর পেছনে যেটা বলা হচ্ছে হয়তো ভারতীয় গোয়েন্দাদের সম্পৃক্ততা ছিল, কিংবা এরশাদ কিংবা যাদের কথা ওঠে তাদেরও রাজনৈতিক কোনো ইন্ধন ছিল? একটা $1 বিলিয়ন কোয়েশ্চেন করে ফেললেন আমাকে, কারণ এটার উপরে কারেক্ট মানে জবাব দেওয়া তো আমি মনে করি যে আমার ক্যাপাসিটির মধ্যে নেই। ওনারাও যেরকম করে বললেন, সেই বলার মধ্যেও কি আছে, এখনও কিছু প্রকাশিত আর বহু কিছু অপ্রকাশিত রয়ে গেছে। সেই অপ্রকাশিত বিষয় এতগুলো বছর কোনো চর্চাই হয়নি। এখন আপনি সেটা যদি চর্চা করেন, বের করতে চান, তাহলে হবে। কারণ আমাদের দেশে এইরকম খুঁড়ি রাজনীতি তো একদম স্বাধীনতার উষালগ্ন থেকেই শুরু হয়েছে। তো সেই কারণে আমি মনে করি যে এখানে এরকম করে বলা সম্ভব, হয়তো কেউ পারতে পারে যার বিশেষভাবে নলেজ আছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় তা হচ্ছে যে এটার পেছনে নিশ্চয়ই খুব বড় ধরনের ষড়যন্ত্র আছে, বড় কোনো উদ্দেশ্য আছে, যেটা আমরা জানি না এখন পর্যন্ত। না হলে জিয়াউর রহমান তার শাসন আমলের যে কয়েক বছর ছিলেন, তাতে করে এরকমভাবে তার কোনো শত্রু তৈরি হওয়ার কথা নয় যে তাকে হত্যা করে ফেলবে। হ্যাঁ, ক্যান্টনমেন্টের মধ্যে কাউন্টার কু হয়েছে, অনেকের ফাঁসি হয়েছে, এবং এগুলোর বহু কথাবার্তা আছে, কিন্তু তারপরেও ওইসব থেকে কোনো কিছু হয়েছে যে সেরকম তো কারো কথাতেই আসেনি। পরবর্তীকালে লক্ষ্যও বোঝা যায়নি যে ওনাকে কোনো অতীত ঘটনা ধরে কোনো প্রতিশোধের ইচ্ছায় বা কোনো স্পৃহায় তাকে যে হত্যা করেছে, এরকম না। এবং যারা হত্যা করেছে সেটা একটা অর্গানাইজড টিম ছিল, এবং সেটা ওইখানকার সেটেলড টিম ছিল। ফলে হয়েছে যে এটার সঙ্গে আপনি ডাইরেক্টলি ঢাকায় সেনানিবাসের যারা যারা আছেন তাদের কাউকে কমিউনিকেট করতে পারবেন কিনা তাও বলা যাচ্ছে না। আর একটা সমস্যা আমি দেখছি, সেটা হচ্ছে এইটার বিচার করবার পদ্ধতিটা কি হবে।
এখন আর্মি যদি বলে যে আর্মির ল অনুযায়ী বিচার করবো আমরা, মানে কোর্ট মার্শাল করে বিচার হবে, একটা সাজা তো তার হয়েই আছে। হয়ে গেছে already। না এখন কেউ যদি বলে যে ওইটাই হবে আর কোনো করার দরকার নেই, তাও তো বলতে পারে। লিগালি জিনিসটা কি হয় তার সম্পর্কে আমার কোনো স্পষ্ট ধারণা মানে নেই। এমনিতেই একজন রাজনৈতিক কর্মী হিসেবে কি কোনো ধারণা দিতে পারেন যে এই একজন মানুষ তিনি একমাত্র জীবিত জিয়াউর রহমান হত্যার ক্ষেত্রে যার ভূমিকা ছিল, তার কাছ থেকে রহস্য উদ্ঘাটন কিংবা তখনকার ঘটনা উদ্ঘাটনের জন্য তাকে কি আলাদা করে জিজ্ঞাসাবাদ করা বা নতুন মানে কোনো ধরেন আমার কাছে যদি অথরিটি থাকতো তাহলে আমি তো একদম আগা পাশতরা সব দেখতে চাইতাম, বিকজ একটা যে মিসিং লিঙ্ক সেটা খুবই ইম্পর্টেন্ট হতে পারে এখন আমাদের জন্য। কাজেই তাকে ছেড়ে দেওয়া কেন, আমরা যেভাবে পারি যতভাবে পারি তার থেকে তথ্য আদায় করবার চেষ্টা করব, এটাই হওয়া উচিত। এবং তারপরে তার ট্রায়াল রিট্রায়াল বা যাই করি তখন সিদ্ধান্ত নেব, তাই হওয়া উচিত। আমি মনে করি আর কি এখন করা উচিত। জনাব আশরাফ কায়সার, আপনি যদি এটা যোগ করতে চান যে এই তথ্য উদ্ঘাটনের ক্ষেত্রে, তথ্য উদ্ঘাটনের স্বার্থেই একমাত্র যিনি জীবিত, যিনি জিয়াউর রহমানকে খুনের সাথে ইনভলভ ছিলেন, সেই তথ্য উদ্ঘাটনের ক্ষেত্রে কি আলাদা করে বিচার করা তার সুযোগ রয়েছে? দেখুন, জিয়াউর রহমান শুধুমাত্র একজন সেনা অফিসার ছিলেন এটি আংশিক সত্য। তিনি তো বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। বাংলাদেশের রাষ্ট্রপতিকে যারা খুন করেছে এটির বিচার শুধুমাত্র সামরিক কায়দায় হবে, জাস্ট বিকজ যারা খুন করেছে তারা সেনাবাহিনীর সদস্য। এটি আমার মনে হয় সেনা আইন অনুযায়ী হয়তো ঠিকই আছে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এটি আমার কাছে অসম্পূর্ণ মনে হয়। কেননা একজন রাষ্ট্রপতিকে বিদায় করতে পারলে শুধুমাত্র তার মৃত্যু নিশ্চিত হয় না, একটি দেশকেও পথ থেকে ঠেলে দেওয়া যায়, একটি শাসনকালের পরিবর্তন ঘটানো যায়। আপনাকে কয়েকটা সূত্র দিই। কয়েক সপ্তাহ আগে আমি ওয়াশিংটন ডিসিতে গিয়েছিলাম। চট্টগ্রামের যিনি ডিসি ছিলেন তখন, তার সাথে আমার দেখা হয়েছিল। জিয়াউদ্দিন, এবং তিনি সুস্থ আছেন, তিনি বই লিখেছেন, তিনি অনেক কারণ বললেন দেশে না থাকার, এবং অনেক আগ্রহ প্রকাশ করলেন তাকে যদি আবার নতুন কোনো তথ্যর জন্য ডাকা হয় উনি কথা বলতে চান। কেননা উনি অন্যতম সাক্ষী বেসামরিক জায়গা থেকে সেই সময় চট্টগ্রামে কি ঘটেছিল। একজন প্রেসিডেন্ট চট্টগ্রাম ভিজিটে গেছেন, বেসামরিক প্রশাসন তার অংশ ছিল, কারা সামরিক বাহিনীর লোক তার আশেপাশে ছিল, জিয়াউর রহমানের রাজনৈতিক দলের সদস্যরা সার্কিট হাউসে কারা কারা ছিলেন, তাদের আন্তঃসম্পর্ক কি ছিল। আমি মনে করি যে আপনি একটি নির্মোহ নতুন করে তদন্ত বাংলাদেশের স্বার্থে করুন। তার হত্যাকাণ্ডের পরপর যেভাবে বিচারটি হয়েছে সেটি নিয়ে কিন্তু প্রশ্ন আছে। কেননা আপনি সামরিক কায়দায় যে বিচারগুলো হয় সেটি বরাবরই প্রশ্নের মুখে থাকে। কেননা ওই সময় যারা ক্ষমতাশালী সামরিক বাহিনীতে বিচারটিকে তারা নিয়ন্ত্রণ করেন। আপনি একবার খেয়াল করে দেখুন, সমীকরণটি টানুন। ওই সময়ের পরে ক্ষমতাসীন হলেন জেনারেল এরশাদ। এরশাদের সাথে যারা আর্মির বড় বড় পদ পেলেন তারা সবাই পাকিস্তান ফেরত অমুক্তিযোদ্ধা সেনা অফিসার। কারা মারা গেলেন? জিয়াউর রহমান। কে মারা গেলেন? জেনারেল মনসুর। মুক্তিযোদ্ধা অফিসাররা মারা গেলেন, অমুক্তিযোদ্ধারা ডিজি এফআইআর চিফ হলেন এবং অন্যান্য হলেন। সমীকরণটি এভাবে টানুন। আরেকজন বেসামরিক নাগরিকের কথা আপনাকে বলি, ওসি কুদ্দুস। ওসি কুদ্দুস পরবর্তীতে মানে নাটকীয় উত্থান হয়েছিল একজন ব্যবসায়ী হিসাবে, একজন প্রভাবশালী লোক হিসাবে সমাজে। ওসি কুদ্দুসের উত্থানের সূত্র কোথায়? উনি হঠাৎ করে একজন ওসি থেকে একজন বিজিএমই এর প্রায় প্রেসিডেন্ট হয়তো হয়েছিলেন, হয়েছিলেন। সেই আপনি এটা খোঁজ করুন, দেখুন আমাদের মাথা থেকে কোনো কনক্লুশনে আসতে হবে না। আপনি ব্যক্তিবর্গের মানে গতিবিধি দেখুন। এই হত্যার বেনিফিশিয়ারি কারা? এবার ভারতের কথা বলি। জিয়াউর রহমান প্রথম ভারতের ব্যাপারে বাংলাদেশের একটি সম্মানজনক অবস্থান দাঁড় করাতে চেয়েছিলেন। আপনার কি ধারণা ভারত তাতে খুব কমফোর্টেবল পজিশনে ছিল? সেটাও কি কাল হয়ে থাকতে পারে? অফকোর্স থাকতে পারে। সেই সময়ে কাদের সিদ্দিকীকে কারা ময়মনসিংহ বর্ডারে আশ্রয় প্রশ্রয় দিয়েছিল, কারা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যুদ্ধ করেছিল, কারা সীমান্তে আক্রমণ করত, ঠিক একইভাবে আওয়ামী লীগ কিন্তু ওই কাণ্ড করার চেষ্টা করছে। এখন এগুলোর সাথে যোগ হয়েছে সোশ্যাল মিডিয়া, এগুলোর সাথে যোগ হয়েছে ইউটিউবাররা। যেহেতু আমরা 2 বছরে তাদেরকে আইনের আওতায় আনতে পারিনি, বিচারটি করতে পারিনি, এই জন্য তারা বাগাড়ম্বর করছেন, জুলাইকে খাটো করছেন, প্রফেসর ইউনূসের বিষোদ্গার করছেন এবং আগামীতে বিএনপিকে করবে। এটি তাদের ব্লু প্রিন্ট।
এই কাজেই আপনাকে এই হত্যাকাণ্ডের যেই সাক্ষীকে আপনি পেয়েছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে আপনার আমাদের রাষ্ট্রের স্বার্থে, রাজনীতির স্বার্থে, দেখুন আমি অনেক আগে একটা বই লিখেছিলাম, বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ড। আমাদের রাজনীতির প্রধানতম প্রবণতার একটি কিন্তু হত্যাকাণ্ড। কাজী জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে একজন আপনি জীবিত পেয়েছেন, এবং সে আসলে গত ৪৫ বছর কোথায় ছিল, কিভাবে ছিল, এটি আপনি জানার চেষ্টা করেন। আমাদের রাষ্ট্রের সাথে আমরা জানতে চাই কেন আমাদের অপরাধীরা ভারতে আশ্রয় পায়, তাতে ভারতের স্বার্থ কী? আজকে কলকাতায় ৫,০০০-এর মতো লোক রয়েছে এবং এই দেশে গণহত্যা করে তারা পালিয়েছে। আপনার আমার সন্তানকে তারা গুলি করে, তারা স্নাইপার দিয়ে মেরে পালিয়েছে। ভারতের অপরাধ ভয়ঙ্কর। ভারত এই দেশের ভোটাধিকার কেড়ে নিয়েছে, আমাদের নদীর মানে অভিন্ন নদীগুলো জোর করে দখল করে রেখেছে, আমাদের রাজনৈতিক অপরাধীদেরকে আশ্রয় দিয়েছে। কাজেই এই ঘটনার সূত্রপাত করে আজকে তরুণরা যে প্রশ্নটি করছে যে আমরা আধিপত্যবাদ মুক্ত একটি সত্যিকারের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই, এমনও হতে পারে এই ঘটনা থেকে আপনি তার সূত্রপাত পেয়ে যাবেন। কাজে আমি মনে করি একজন অনুসন্ধানী সাংবাদিক হিসাবে এই ঘটনাটিকে দেখুন, সামরিক ট্রায়ালে তার বিচার হয়েছে, মানলাম, সেই বিচার আপনি কার্যকর করতেই পারেন। আবারও মনে রাখবেন, কিছু মানুষ এখনও চাইতে পারে তার মুখ যেন তিনি না খুলতে পারেন, তিনি যেন কথা না বলতে পারেন। অনেক সময় আমরা কিন্তু পারসেপশন তৈরি করে ফেলি। জেনারেল এরশাদকে আপনার গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে, তারপরে ৮ বছর তার অবস্থা খেয়াল করতে হবে। সামরিক বাহিনীতে পাকিস্তান ফেরত অফিসারদের, এই যে বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযোদ্ধাদের সেনাবাহিনী থেকে পাকিস্তান ফেরত অফিসারদের সেনাবাহিনী হয়ে গেল একটা সময় পর্যন্ত, সেটির একটা টার্নিং পয়েন্ট হচ্ছে জিয়াউর রহমান হত্যাকাণ্ড। জি, আপনার কাছে আসবো জনাব দুদু। সেই প্রশ্নটা যেতে চাই যে কেন অপরাধীরা আসলে ভারতে আশ্রয় পায়, এই প্রশ্ন উত্তর জানবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, গণতন্ত্র এখন অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরবো সঙ্গে। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম, বিজ্ঞ 4 জন আলোচক প্যানেলে রয়েছেন। আমরা জনাব দুদু, আপনাকে যে প্রশ্নটি বিরতির আগে করেছিলাম, আসলে অপরাধীরা কেন ভারতে প্রশ্রয় পায়, যদি এই যেটা মোজাফফর হোসেনের কথা বলা হচ্ছে, তিনি ভারতে ছিলেন, এখন আমরা যে জুলাই যুদ্ধের বা জুলাই নিয়ে যেই হত্যাকাণ্ড হয়েছে তার নেত্রী শেখ হাসিনাও ভারতে প্রশ্রয় রয়েছে, প্রশ্ন যেটা করেছিলাম যে কেন ভারতে প্রশ্রয় পায়, এখানে কম বেশি কিন্তু এই বিষয়গুলো আলোচনা হয়েছে। কারণ এই হত্যাকাণ্ডের পিছনে পুরোপুরিভাবেই ভারত ইনভলভ, এবং এটি কিন্তু জানার জন্য খুব বিশেষজ্ঞ দরকার নাই। এমনিতেই বিষয়গুলো অনেক লেখালেখি হয়েছে, রুশ ভাই এখানে আছেন, রুশ ভাই অন্যরাও লিখেছেন, বলেছেন, এবং এটা প্রকাশিত। এবং ভারত কখনো কখনো খুব নির্লজ্জের মতো এমন কিছু ঘটনা তার স্বার্থে সে ঘটায়, যেমন 75-এর পরে, মানে 75 আগে যে দায়গুলো, ঠিক যেমনি 18 বছরে দেখবেন শেখ হাসিনা যে নির্বাচনগুলো একেবারে তামাশা পর্যায়ে নিয়ে গেছিল, ঠিক তেমনি শেখ মুজিবুর যা করেছেন, শেখ মুজিবুর রহমান সাহেব, সবগুলো কিন্তু ভারত সমর্থন দিয়েছে। একেবারে ওখানে কোনো রকম তার বিরোধিতা ছিল না। অর্থাৎ একদল করছেন, গণতন্ত্র কবরস্থ করছেন, এই বিষয়গুলো ওই সময়ও, মানে শুরুতে, আমাদের স্বাধীনতা শুরুতে বাংলাদেশ তো তখনই পথ হারিয়েছে, এবং এই পথ হারানোর ব্যাপারে প্রধান সহযোগী হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ, যেটা বর্ডার আমাদের একেবারে বঙ্গোপসাগর বাদে প্রায় পুরোটাই, সামান্য কিছু বোধহয় মিয়ানমারের ঘটনা। তারা আমাদের 71-এর যে সহযোগিতার, এর কাফারা আমরা কিন্তু এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছি। ওই যে শুরু হয়েছে, কৃতজ্ঞতার কোনো শেষ নাই। এবং এখনো কয়দিন আগেও পর্যন্ত তারা বলছে যে 71-এর যুদ্ধটা আসলে ভারত আর পাকিস্তানের যুদ্ধ, এখানে মুক্তিযুদ্ধের বিষয়টি তারা এ পর্যন্ত কখনো এই 16ই ডিসেম্বরকে আমাদের বিজয় দিবস, এটা না, ভারতের বিজয় দিবস, সেটা হচ্ছে পাকিস্তানের বিপক্ষে তারা জয়লাভ করছে। তো এই বিষয়টি ভারত সবসময় মাথায় রেখেছে,
এখনও রাখছে, হয়তো ভবিষ্যতেও রাখবে। তার আরেকটি কারণ আমি বলে দিস, ওরা তো এখন কমপ্লিটলি একটা ধর্মাশ্রিত দেশ। আগে ভারত ছিল, এখন এটা হিন্দুস্তান বললে কোনো অসুবিধা নেই। যেটি এই অঞ্চলে ইসলামী রিপাবলিক অফ পাকিস্তান, তাদের ওই সময়টা 47-এর মানে আমাদের এই অঞ্চলকে ওনারা যেভাবে ভারত চিহ্নিত করছে, এটা একটা সাম্প্রদায়িক দেশ। কিন্তু বাংলাদেশ গত 55 বছরে কিন্তু কোনো ধর্মাশ্রিত রাজনৈতিক দল সরাসরি এখানে ক্ষমতায় আসে নাই এ পর্যন্ত। যে ভারতে এই যে বিজেপি দীর্ঘ 2টো টার্ম, যেটা ওয়েস্ট বেঙ্গলে ছিল না, এখন সেখানেও চলে আসছে। তো ভারত সত্যবরে একজন বন্ধু হতে চায়, কিন্তু কার্যক্রমে সব কিছুতেই বাংলাদেশে তারা রিয়েলি কতটা বন্ধু, এ নিয়ে একটা প্রশ্ন থেকে গেছে। জি জনাব রুশদ, আপনি এই প্রশ্ন থেকে করতে চাই যে বিভিন্ন সময়ে ভারতকে বলা হয় পরম বন্ধু, বিশেষ করে মুক্তিযুদ্ধে তাদের যে সহযোগিতার কথা অনেকেই স্মরণ করে থাকেন, কিন্তু এই যে প্রেক্ষাপটগুলোর কথা বলা হচ্ছে, সেখানে ভারতের এমন রোল হওয়ার কারণ কি? আচ্ছা, আমি আমার নিজের ওনার এই প্রসঙ্গে আমার নিজের একটা রিপোর্ট 16 জুন 2006 সালে দৈনিক যায় দিনের লিড রিপোর্ট, এটা আমার করা। এখানে দেখাচ্ছে 792 জন সন্ত্রাসী ইন্ডিয়ায়। মানে আমার কাছে একটা তালিকা এসেছিল যে এই 792 জন ভারতের কোন কোন জায়গায় কোন ঠিকানায় আছে। আমাদের দেশ এটা তদন্ত করে বের করেছে। প্রত্যেকে বাংলাদেশের টপ মানে ক্রিমিনাল ছিল, এরা বিভিন্ন রকমের অপরাধ, যারা শীর্ষ সন্ত্রাসী ছিল। তাদেরকে ভারতের সব জায়গায় আশ্রয় দেওয়া হয়েছিল। তাদের ঠিকানা ভারতকে বারবার দেওয়ার পরেও কখনো ভারত তাদেরকে ফেরত পাঠায়নি। এরা আওয়ামী লীগ 2009 সালে আসার পরে সব বাংলাদেশে এসছে। হ্যাঁ, আবার দেখবেন এই যে এখন আবার দেখেন সব ওখানে গিয়ে আশ্রয় নিচ্ছে। এটা তো বলার কিছু নেই। আপনি জিয়া রহমানের হত্যাকারীর ওখানে থাকবে না তো কোথায় থাকবে? নিরাপদ আশ্রয়। তারা আপনি বলছেন যে এখানে ওরা যে জড়িত ছিল কিনা, এখানে আমি কিছু রেফারেন্স টানতে পারি দর্শক। সেটা হচ্ছে এই বিষয়ে আপনার সেই সময় জেনারেল জিয়া যখন নিহত হন, তখন প্রথম খবরটা আসছে মানে দেওয়া হয় আকাশবাণী থেকে। হ্যাঁ, আকাশবাণী থেকে খবরটা দেওয়া হয়। আমি বইটা সাথে নিয়ে আসিনি, আমি এর জন্য টু দি পয়েন্ট রেফারেন্সটা দিতে পারছি না। আমার লেখাই বই, ওখানে রেফারেন্সগুলো আছে বাংলাদেশের। তারপরে এখানে আরেকটা বইয়ের রেফারেন্স দিতে পারি, সেই বইটার নাম হচ্ছে ইনসাইড র, দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়াস সিক্রেট সার্ভিস। হ্যাঁ, ইনসাইড র ভারতীয় গুপ্তচর সংস্থার অজানা অধ্যায়। বইটা 1993 সালে আমি অনুবাদ করি, অশোক রায়নার লেখা। উনি একজন ভারতীয় সাংবাদিক। এই বইটাকে বলা হয় ভারতীয় গোয়েন্দা মানে গুপ্তচর সংস্থার উপরে লেখার প্রথম এবং মোস্ট অথেন্টিক বুক বলা হয়। এখানে ওই যে ভাই যেটা বলছিলেন যে কাদিরিয়া বাহিনীকে কিভাবে সহায়তা করতো ভারত, এই ঘটনাগুলো এখানে আছে। কিভাবে আমাদের পার্বত্য চট্টগ্রামে শান্তি বাহিনী তৈরি করেছে, তাদেরকে কিভাবে সহায়তা করেছে, সেটাও আছে ওখানে। এই যে কাদিরিয়া বাহিনী, কাদের সিদ্দিকী আমাদের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে এই যে ময়মনসিংহ, নেত্রকোনা এইসব এলাকায় আমাদের 6 কি 7 জন অফিসার এবং সৈনিক হত্যা করেছে। হ্যাঁ, এবং এই যে একজন মাহমুদুল হাসানের কথা আপনাদেরকে বললাম, উনি তখন ব্রিগেডিয়ার ছিলেন। উনি ওখানে কিন্তু এই কাদিরিয়া বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল ওনাকে। হ্যাঁ, এই কাদিরিয়া বাহিনীকে তারা তৈরি করেছে। ওই বইটার মধ্যে লেখা আছে যে আপনার মানে জিয়াউর রহমান আসার পরে, মানে শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পরে ভারত মানে স্বভাবতই তাদের একটা বড় চলে যায় আর কি, আশা ভরসার স্থান চলে যায়, তারা হতবিহ্বল হয়ে পড়ে। তো তখন তারা পরিকল্পনা করতে থাকে যে কিভাবে বাংলাদেশে আবার পট পরিবর্তন করা যায় এবং এই জিয়াউর রহমানকে সরানো যায়। তো এর মাঝে মোরারজি দেশাই ক্ষমতায় আসেন। মোরারজি দেশাই ক্ষমতায় আসার পরে যখন রয়ের প্রধান এই ফাইলটি মোরারজি দেশাইকে দেন, তখন মোরারজি দেশাই দেখে আতকে উঠে বলেন যে এটা বন্ধ করেন, আপনারা কি এই আমাদের প্রতিবেশীদের সবার সাথে গন্ডগোল লাগাতে চান? হ্যাঁ, একটা খারাপ অবস্থা তৈরি করতে চান, এবং ধমক দেন রয়ের প্রধানকে। এবং ওখানে ওই ইনসাইড র বইতে লেখা হচ্ছে যে ভারতের জাতীয় নিরাপত্তার সবচেয়ে বড় শত্রু ছিল মোরারজি দেশাই। তার কারণ উনি এই পরিকল্পনা বন্ধ করে দিয়েছিলেন, জিয়াউর রহমানকে হত্যাকাণ্ডের ব্যাপারে না করেছিলেন। আবার বছর দেড়েক মনে হয় মোরারজি দেশাই ক্ষমতায় ছিলেন। তারপর উনি যখন আবার চলে যান, ইন্দিরা গান্ধী আসেন, আবার এই পরিকল্পনাটা নিয়ে মাঠে নামে। হ্যাঁ, এবং তারপরে জেনারেল জিয়াউর রহমান নিহত হন। এখন আসেন বাংলাদেশে তখন অবস্থা কি ছিল। জেনারেল জিয়া তো আসলেন 7ই নভেম্বরের সিপাহী বিপ্লবের, জনতার বিপ্লবের পর। ওটাও একটা আপনি অভ্যুত্থান বলতে পারেন। আমাদের সেনাবাহিনীর ডিসিপ্লিন একদম শেষ পর্যায়ে নিয়ে গেছিলেন কর্নেল তাহের অ্যান্ড গং, হাসানুল্লাহ কিনু অ্যান্ড গং, যারা আজকাল বড় বড় কথা বলেন। তো তখন তারপর থেকে 1981 সালে 30 মে জেনারেল জিয়া শহীদ হওয়া পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীতে 21টা অভ্যুত্থান হয়েছে। তার মধ্যে ওনার হত্যাকাণ্ড ছাড়া সবচেয়ে বড় অভ্যুত্থানটা ছিল 77 সালে
আপনার বিমান বাহিনীতে যে অভ্যুত্থানটা হয়েছিল সেখানে 11 জন আমাদের ফাইটার পাইলট তাদেরকে হত্যা করা হয় এবং 200-র মতো আপনার লোক মারা যায়, বিভিন্ন মানে আপনার র্যাঙ্কের ইয়েরা মারা যায়। এছাড়া আপনার বগুড়ার সেনানিবাসে কর্নেল ফারুক গোপনে বিদেশ থেকে এসে এই যে শেখ মুজিব হত্যাকারী, তিনি গোপনে আপনার বগুড়ার সেনানিবাসে চলে যান, সেখানে ওনার ট্যাঙ্ক রেজিমেন্টটা ছিল, সেই ট্যাঙ্ক রেজিমেন্ট নিয়ে উনি বিদ্রোহ করেন, সেটাকে অনেক কষ্টে জেনারেল জিয়াউর রহমানকে দমন করতে হয়। এরকম অনেকগুলো আছে। আপনার মওদুদ আহমদ সাহেবের বইয়ের মধ্যে ওটা পাবেন, আমারও একটা বই আছে, ওই বইয়ের মধ্যে ওটা ডিটেলস আছে, আমি এগুলো নিয়ে একসময় ধারাবাহিক রিপোর্টও করেছিলাম দৈনিকে। তো যা হোক, এই যে জেনারেল জিয়াউর রহমানকে তারপরে গিয়ে দেখেন ওই 21 নম্বরের পরে গিয়ে এটা ওনাকে হত্যা করা হয়। তো তখন যে ক্রোনোলজি ছিল 21টাকে কে উদ্যোগ দিয়েছে, এক হচ্ছে জাসদের গণবাহিনী, এদের সাথে ভারতীয় যোগাযোগ এটা প্রকাশ্য, আর তারপরে আরেকটা ছিল হচ্ছে মজার ব্যাপার, খুব আশ্চর্যের ব্যাপার, সেটা ছিল হচ্ছে কর্নেল ডালিম ফারুক রশিদদের অনুগত সেনা পরিষদ, এটা আরেকটা মানে মানে দল ছিল আর কি, গোষ্ঠী তৈরি হয়েছিল সেনাবাহিনীর ভিতরে। এটাও আমার কথা নয়, কর্নেল ডালিম তার ফেসবুক পেজে অনবরত এই সেনা পরিষদের বাহাদুরি লিখে যাচ্ছেন, আপনারা দেখতে পারেন। এই সেনা পরিষদও এই যে 77 সালের এই কু, অন্যান্য কু, এগুলোর সাথে জড়িত ছিল, ওনারাই বলছেন। তো এখন এই যে ভজগট একটা অবস্থা তখন সেনাবাহিনীর মধ্যে তৈরি করেছিলেন, যদিও ভাই বলেছেন যে পাকিস্তানপন্থী অফিসার বা পাকিস্তান প্রত্যাগত অফিসার এদের, তখন বাংলাদেশ সেনাবাহিনীর এই বিষয়টাকে আমার মনে হয় সেই দৃষ্টিকোণ থেকে দেখাটা ঠিক হবে না। তার কারণ হচ্ছে যে সব পাকিস্তানপন্থী অফিসাররা যে মুক্তিযুদ্ধ বিরোধী ছিলেন তা তো না, তারা নিজের ইচ্ছায় ওখানে মানে বন্দী মানে ছিলেন না, এবং তারা আমাদের সেনাবাহিনীর গঠনে, আমাদের সেনাবাহিনীর শৃঙ্খলা আনে অনেক কিন্তু কাজ করেছেন। যারা এই ঘটনাগুলোর মধ্যে জড়িয়ে গিয়েছিলেন, দুঃখজনকভাবে সত্য হচ্ছে বেশিরভাগ সামনে ছিলেন হচ্ছে যারা এই যে একজন আরেকজনের সাথে মারামারি করতে গিয়ে নিহত হয়েছেন, সবাই মুক্তিযোদ্ধা। খালেদ মোশাররফ বলেন, আপনি এই যে জেনারেল মঞ্জুর বলেন, বা যারা এরকমই সবাই মুক্তিযোদ্ধা, একজন আরেকজনের সাথে যুদ্ধ এটা সেটা করতে করতে একজন আরেকজনকে শেষ করেছেন। তো এর পরিণতি এরকম যে এখন এটা পিছন থেকে কলকাঠি নেড়েছে আরেকটা জায়গা থেকে, এটা ওরাই স্বীকার করছে, এটা সার্কমস্টেন্সিয়াল এভিডেন্সের ব্যাপার না, তাদের এখানে রেফারেন্স সহ আছে অনেক কিছু। জি জনাব মান্না, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, যদিও আমরা আলোচনা করছি, কিন্তু এমন এক সময় আমরা জুলাই শহীদ দিবসও দেশে পালিত হচ্ছে। আজকে বুক চিতিয়ে ইতিহাস তৈরি করা আবু সাইদের কবরে কিংবা অসীমের কবরে শ্রদ্ধাও জানিয়েছে সাধারণ মানুষ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই 2 বছর পরেও এই যে প্রায় 2000 মামলা হয়েছিল এই জুলাই গণহত্যা, জুলাই হত্যাকে কেন্দ্র করে 86% মামলা এখনো নিষ্পত্তি হয়নি। আর কতদিন বিচারের অপেক্ষায় থাকতে হবে শহীদ পরিবারকে? সেটা তো বলা মুশকিল। বলা মুশকিল মানে ধরেন এখন যারা ক্ষমতায় আছেন তারা এই হত্যাকাণ্ডের বিচার করতে চান, করবেন, এগুলো বলেছেন, এখনো বলেন, এবং বেশ কিছু বিচার তারা শুরু করছেন, সেটাও বলতে হবে আপনাকে। তারপরেও বিচারিক প্রক্রিয়াটাই সাধারণত দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যায় আমাদের দেশে, তো বটেই। আমি একদম পার্টিকুলারলি আলাদা আলাদা কেস নিয়ে বলতে পারবো না, কিন্তু এই আবু সাইদ হত্যার ব্যাপার নিয়েও তো অনেক কথাবার্তা হয়েছিল, বাট আলটিমেটলি সেটার একটা বিচার হয়েছে, এবং প্রায় 1,500-এর মতো মানুষ মারা গেছে, কেউ আবার বলছেন না কম হবে 800। এই সবগুলোর বিচার করতে করতে তো মেলা সময় লাগবে। কাজে এরকম করে যদি প্রশ্ন কেউ করেন যে এই সব হত্যার বিচার কতদিনের মধ্যে হবে, আমাদের কতকাল অপেক্ষা করতে হবে, এইটার জবাব হয়তো বিচারিক বিভাগ সবচেয়ে ভালো দিতে পারবে, অথবা কনসার্ন যে সমস্ত অথরিটি আছে তারা বলতে পারবে। বিচারের ক্ষেত্রে কি সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি আছে, কিংবা বিচার বিভাগ কি ঠিকঠাকভাবে কাজ করছে বলে মনে হয়? আমি এটা থাকবার কোনো কারণ দেখি না। কারণ দেখি না কেন বলছি, ধরেন যে এই যারা জীবন দিয়েছেন তাদের সাথে ক্ষমতাসীন কিংবা ক্ষমতায় নাই যারাই হোক, তাদের কোনো দ্বন্দ্ব সংঘাতের ব্যাপার নেই, তাদের অতীত কোনো এরকম ঘটনা তো ছিল না, বর্তমান সময়ও নাই, তাদের পরিবারের সঙ্গে নাই, বরঞ্চ যারা যারা জীবন দিয়েছেন তারা সবাই মিলে একটা কমন জায়গাতে একমত আছেন, সেটা হচ্ছে দেশটা গঠন করতে হবে, নতুন করে দেশটা গড়তে হবে, বাংলাদেশ মানে নতুন বাংলাদেশ গড়তে হবে। সেই ব্যাপারে এখন ধরেন মত ও পথের হয়তো ভিন্নতা হতে পারে, সেগুলো তো জুলাই সনদ বা বিভিন্ন কর্মসূচি পার্থক্য করছে, কিন্তু আকাঙ্ক্ষার দিক থেকে, চাওয়ার দিক থেকে কোনো রকম পার্থক্য নেই। সেখানে বিচার হতে হবে না, না বিচার না হোক পড়ে থাক, এরকম কোনো ইন্টেনশন নিয়ে কেউ কিছু করছে আমি সেরকম বলতে পারবো না। একটা হয়েছিল ধরেন স্বাধীনতা যুদ্ধের পরে যেটা হয়েছিল, যে মানে আমাদের স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে ইথিক্যাল বন্ডেজ অতখানি শক্ত হয়ে গড়ে ওঠে, যেটা মানে একই আন্দোলন চলার সাথে সাথে যদি তার সাংস্কৃতিক আন্দোলনটাও না চলে তাহলে ওই জিনিসটা গড়ে ওঠে না। ফলে আমরা 16 ডিভিশন দেখেছিলাম 16 ডিসেম্বরের পরে থেকেই।
এবং লুটপাট ইত্যাদি হুলস্থুল হয়েছে। খোদ শেখ মুজিব বক্তৃতা করেছিলেন, আমি আমার নিজের কম্বলটা পর্যন্ত পাইনি। কিন্তু এখন এই পরিস্থিতি না, এখনকার পরিস্থিতি এরকম নয় যে বিএনপি এটার সাথে বেইমানি করছে, না বাঁধবো না, তালবাহানা করছে, জামাত আর একটা দিয়ে ষড়যন্ত্র করছে, বা এনসিপি করছে, বা অন্য কোনো পার্টি করছে, এইরকম কিন্তু জামাত এনসিপি তাহলে এই অভিযোগগুলো করছে কেন? জামাতের যেমন আজকে এনসিপির সদস্য তিনি অভিযোগ করেছেন যে সরকার বা একটা অংশ চাইছে জুলাইটাকে মুছে দিতে। এই ধরনের অভিযোগ কি শুধুই রাজনৈতিক? এটাকে আমি একটা রাজনৈতিক বক্তব্য হিসেবেই দেখবো, কারণ হচ্ছে যে জুলাইকে মুছে দেওয়া সম্ভব নাকি? তাই এত যে চেষ্টা হয়েছে, এবং স্বাধীনতা যুদ্ধের ইতিহাস নিয়ে, স্বাধীনতার গৌরব ইত্যাদি সব কিছু নিয়ে চেষ্টা করলেও আমরা মুছে দিতে পারিনি। যদিও স্বাধীনতার পতাকা যারা বেশি করে ধরেছেন, যারা চেতনার কথা বেশি বলেছেন, তাদের অপরাধের কোনো সীমা নেই। তারপরে কিন্তু মানুষ চেতনাকে পরিত্যাগ করেনি। মানুষ স্বাধীনতার যে লড়াইটা, তার সাথে ন্যূনতম পরিমাণে শ্রদ্ধা আমাদের অভাব হয়নি তাদের মধ্যে। ওই জায়গাটা ঠিকই আছে। হয় কি, মানে অনেক বড় কজের জন্য যখন লড়াইটা হয় না, তখন মানুষের শ্রদ্ধাটা, ভালোবাসাটা তো ভেতর থেকে আসে। সেটাকে খোঁচা দিয়ে যে দূর করে দিতে পারবে, এরকম দূর করতে পারবে না। একইভাবে আমি মনে করি জুলাইয়ের যে অসাধারণ ঘটনাটা, তখনকার শহীদরা, বান্দরে যারা যারা ছিলেন, যারা পা হারিয়েছেন, পঙ্গু হয়েছেন, তারা করেছেন, সেটার কোনো তুলনাই নেই। এমন অবস্থা হয়েছিল যে তখন সবগুলো পার্টি মিলেও আন্দোলন করতে সরাতে পারছিলাম না আমরা, তারা নিবেশ সরানো। ফলে এই কৃতজ্ঞতাবোধ এখনও সমগ্র জাতির মধ্যে আমি মনে করি প্রায় জল করে জ্বলে। যে এই জিনিসটা আমি স্বাধীনতা যুদ্ধের ধরেন 3 মাস পরেই সেরকম করে মানুষের মধ্যে দেখিনি। 1 বছর 2 বছর তো ফিক হয়ে গেছে, কিন্তু এখনও একইভাবে বছর পূর্তির অনুষ্ঠানগুলো যেরকম করে হচ্ছে, সবাই যেরকম করে কথাবার্তা বলছেন, তাতে আবার বলে যে মানুষ এই জিনিসটাকে সেরকম করে ধারণ করেছে, এইটা চট করে চলে যাবে না। ওরকম কেউ করছে যে আমি সেরকম মনে করি না। তবে বিতর্কটা লেগেছে যে জুলাই সনদ বা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের কর্মপদ্ধতি নিয়ে, কৌশল নিয়ে, তার কর্মসূচি নিয়ে এইটা হচ্ছে, এটা হতেই পারে। সেটা রাইটলিও হতে পারে, রংলিও হতে পারে। আমি যেমন ব্যক্তিগতভাবে মনে করি যে অনেক বড় অ্যাচিভমেন্ট সম্ভব ছিল, কিন্তু অত বড় অ্যাচিভমেন্টের দিকে আমরা যেতে পারছি না। কারণটা কি? একটা হচ্ছে যে আপনি আসলে অ্যাচিভমেন্টেরই অত বড় পার্সপেক্টিভটা ধরতেই পারছেন না। এটার যে বড়ত্ব, মহত্ব, মাহাত্ম, এগুলো সম্পর্কে আমরা ধারণা নাই ভালো করে। আপনি বুঝতে পারছেন না যে এটা সমগ্র জাতিকে কত দূর নিয়ে যেতে পারে, কতখানি আপনি এটার মধ্যে দিয়ে অগ্রসর হতে পারেন। দ্বিতীয়, আপনি জানেন না যেটা কীরকম করে নিয়ে দিতে হবে। ধরেন একটা বিতর্ক আমি এরকম করে আমি তুলি না, মানে তুলি উঠে গেছে অলরেডি। যেমন বিচার বিভাগের স্বাধীনতা সবাই চেয়েছি আমরা, এখন তার জন্য আমরা বলেছি বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করে দাও, বিচারকদের নিয়োগের উপরে কোনো রকম রাজনৈতিক হস্তক্ষেপ প্রভাব যেন চলতে না পারে, এবং নিয়োগ ব্যবস্থার সম্পর্কে কিছু পরামর্শ অধ্যাদেশের মধ্যে ছিল। আমরা এটা মানি নাই। বিএনপি ক্ষমতায় আছে, তারা এটা অ্যাগ্রি করেনি। দ্বিতীয়ত মনে করেন যে যেটা এই সচিবালয় যে আলাদা করা হলো, সেই সচিবালয় আপনি একটা মিলাদ শরীফ করে মিষ্টি খাইয়ে উদ্বোধন করলেন, সেটা বন্ধ করে দিয়েছেন। তারপরে আপনার এই যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যেটার মধ্যে দিয়ে আপনি মনে করছেন যে গণতন্ত্রকে পারমানেন্ট একটা জায়গা দিতে পারবেন, বা গণতন্ত্রকে তার যোগ্য অভিধায় বসাতে পারবেন, সেই কাজটা করতে গিয়ে কিভাবে করা হবে, সংশোধন করে নাকি সংস্কার করে, এই একটা বিতর্ক উঠেছে। কিন্তু সরকার তো বারবার বলার চেষ্টা করছে জুলাইকে তারা ধারণ করেন, জুলাইয়ের প্রতিটি অক্ষরকে তারা ধারণ করে। তাহলে তাই যদি হয়, তাহলে সরকার এগুলো করলো কেন? এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় বলি। ধরেন জুলাইকে ধারণ করবেন কেমনি? আমি যে সংস্কার কর্মসূচিটা দিয়েছি, আপনিও দিয়েছেন, কিন্তু ওইটার মধ্যে শেষে যোগ করা হয়েছে যে রাজনৈতিক দল কেউ যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহলে সেই ম্যান্ডেট অনুযায়ী তিনি বা সেই দল সংস্কার কর্মসূচি পালন করতে পারবে। আমি ম্যান্ডেট পাইনি, তাহলে আমি প্রথমে যেটা নিয়েছিলাম সেটাই আমার কাছে বেদ বাক্যের মতো। আর আপনি ম্যান্ডেট পেয়েছেন, আপনি আপনার মতো করে এটার ব্যাখ্যা দিচ্ছেন। দুটোই ঠিক এক অর্থে, দুটোই তো প্রভিশন তো রেখেছেন, স্কোপ রেখেছেন। এখন আপনি যদি আন্তরিক হতেন, আপনি যদি বিষয়টা বুঝতেন, তাহলে হয়তো এটাকে একটা কম্প্রোমাইজ করতে পারতেন। আপনি যদি ধরেন সংবিধান পরিষদ কি বলে এই ইয়েকে, যেটা সংস্কার পরিষদ করবার কথা ছিল, সেটা করতেন, তাহলে কী লস হতো? বিএনপির কী লস হতো? আমি কিন্তু সেরকম কোনো লস দেখি না, করে পার করে নিতে পারতো। ওইটা করলে কোনো এক্সট্রা ক্ষমতা যে ওই হাউজের হতো, তারা 6 মাস পরে তো ওই হাউজে এমনি থাকতো না, আবার অটোমেটিক পার্লামেন্টে আসতো। কিন্তু তারা হয়তো মনে করতে পারেন যে এইখানে এমন কিছু একটা জিনিস হতে পারতো যেটা তাদেরকে আটকে ফেলবে, এইটা তারা ব্যাখ্যা করেনি। কিন্তু তাদের তো বক্তব্য যে সংবিধান সম্মত নয়।
কোনটা? সংবিধান সংস্কার পরিষদ। ওইটা যদি হয় তাহলে তো বহু কিছুই তো হয়েছে যা সংবিধান সম্মত নয়। এমনকি যে সরকার হয়েছে তাই তো সংবিধান সম্মত নয়, যে নির্বাচন হয়েছে, যে গণভোট হয়েছে, অনেক ব্যাপার নিয়ে কথা বলা যায়। যখন আমরা সবাই মিলে অ্যাগ্রি করি তখন ওটা সংবিধানের অংশ হয়ে যায়, আলটিমেটলি করা যায়, সবাই মিলে করতে পারি। এখন 2/3 মেজরিটি আছে, সংবিধানের আপনার ক্রাইসিস কেন হবে? তা তো হওয়ার কথা না। আপনি যদি ওইটাই বলেন যেটা সংবিধান সম্মত হয়, আপনি সংবিধান সম্মত করে তো নিতে পারতেন। সেই দিকে না গিয়ে আপনি যেই দিকে যাচ্ছেন সেটা কিন্তু বিভাজনটাই করছে। সব শেষে কমিটি একটা বানিয়েছেন, সেখানে জামাত আসছে না। আচ্ছা, আমি জামাতের পক্ষে কোনো বক্তব্য রাখার জন্য এখানে আসছি না, জামাতের পক্ষে আমার যে বিশেষ দরদ আছে তাও নয়, কিন্তু তারপর আমার যেটা ভালো লাগছে না যে আমরা সবাই মিলে যে কাজটা করলাম, একেবারে দুই দিকে দুইটা পোল চলে গেল। এটা কি বন্ধ করে যেত না কোনোভাবেই? আমার মনে হচ্ছে যথাযোগ্য যত্ন সহকারে ভালোবাসার সাথে এটা চর্চাই করা হয়নি, ফলে পোল দুইটা দুই দিকে চলে যাচ্ছে। এইটা আজ হোক কাল হোক কখনো ব্যাকফায়ার করে যেতে পারে। সেই ক্ষেত্রে কি সংবিধান সংস্কারের যে উদ্যোগ নেওয়া হচ্ছে বা যে কমিটি গঠন করা হলো সেটা কি শেষ পর্যন্ত সফল হবে? মানে এইটার না চূড়ান্ত কথা বলা যায় না। ধরেন সংবিধান সংশোধনের এই পথেই যা যা আমরা চাইছি তাই তারা করতে পারতেই তো পারেন। সমস্যা একটাই থাকছে, আমি ভয় পাচ্ছি এরপরে কোর্ট যদি ওটা বাতিল করে দেয়, কারণ সংশোধনী তো আপনি বাতিল করতেই পারেন, সংশোধনীর উপরে হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় চূড়ান্ত হবে। কিন্তু যদি এটা একটা গাঠনিক ক্ষমতা সম্পন্ন পরিষদ হতো, সংস্কার পরিষদ, তাহলে হয়তো এটা এত সহজে করা যেত না। ওই সিকিউরিটি ক্লজটুকুই আমি চাচ্ছিলাম, আপনি সেটা দিলেন না। তারপর ওটা করে যদি ওই সমস্যাটা আর না হয়, গুড এনাফ, কিন্তু আপনার মধ্যে সংশয়টা থাকবে, এখনও থাকবে। আমাকে কেন এই সংশয়ের মধ্যে, এই সন্দেহের মধ্যে, দ্বিধার মধ্যে রাখবেন? পুরা জাতি কনসোলিডেটেড থাকতে পারতো, নিশ্চিত থাকতে পারতো যে আমি যেটা করেছি এইটা একটা টেকসই জিনিস, লাক্সই জিনিস এবং স্থায়ী জিনিস করতে পারলাম। সেটা কিন্তু এখন হবে না, কারণ চ্যালেঞ্জের সামনে পড়বেই। এটা মামলা হবে, পাল্টা মামলা হবে, কত কি হতে পারে। জি, জনাব আশরাফ কায়সার, আপনি যদি একটু আমাদের সাথে যোগ করতে চান যে এই যে রক্তে ভেজা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে আমরা আসলে কতটা ধারণ করলাম? আমরা এত বছর, এই 2 বছর পরে এসেও আজকে চিফ প্রসিকিউটর বলছেন জুলাই শহীদের সংখ্যা 1400 ছাড়াতে পারে, যদিও সরকারি তালিকায় এখন পর্যন্ত সংখ্যা হচ্ছে 865। আজকে স্বরাষ্ট্রমন্ত্রীও বলছেন যদি প্রকৃত তালিকা করা হয় শহীদদের সংখ্যা প্রায় 2000 ছাড়াতে পারে। তাহলে এতদিনেও আমরা শহীদদের একটা পূর্ণাঙ্গ তালিকা করতে পারলাম না কেন? আমরা কি আসলে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে এখনো ধারণ করিনি? এই বিষয়ে বলার আগে আমি আগের আলোচনার উপরে 3টি লাইন বলবো। ভারত একটি দুর্বল বাংলাদেশ দেখতে চায়, এটি তাদের রাজনীতির কৌশল, তাদের আন্তর্জাতিক নীতির কৌশল, এবং বাংলাদেশ ভারতের অভ্যন্তরীণ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। আপনি প্রিয়াঙ্কা গান্ধীর সর্বশেষ মন্তব্য দেখেছেন। নরেন্দ্র মোদীর রাজনৈতিক চর্চার একটি গুরুত্বপূর্ণ জায়গা বাংলাদেশ ভারতের রাজনীতির দেখতে চায়। 2 হচ্ছে, আমি পাকিস্তান ফেরত অফিসারদের কথা বলেছি, কিন্তু বাংলাদেশের মুক্তিযোদ্ধা অফিসারদের ক্ষমতা লিপ্সা বাংলাদেশকে কোথায় নিয়ে গেছে, সেনাবাহিনীকে কোথায় নিয়ে গেছে, রুচ ভাই ঠিক বলেছেন। এটি আমরা অনেক সময় বলি না। আপনি যতগুলো পাল্টা কু হয়েছে 75-এর 3 মাসে কিংবা পরবর্তীতে জিয়াউর রহমানের শাসন আমলে, কাজেই সেনাবাহিনীর ভেতরে যে খুন খারাপি হয়েছে ক্ষমতার জন্য, এবং তাদের কারো কারো কিন্তু আপনি বিশ্বাস করতে পারবেন না কি রাজনৈতিক চেতনা দ্বারা তারা ধাবিত হতেন। আমি অনেকের গল্প জানি, অবিশ্বাস্য, মানে স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের সাথে মানানসই না। একটি সামরিক বাহিনীর সদস্যরা ঢাকা ময়মনসিংহ বাস সার্ভিস চালু করেছিলেন সেই টাকা দিয়ে কুয়ের অর্থ যোগান দেওয়ার জন্য। এই লেভেল পর্যন্ত বাংলাদেশ। কাজে আজকে যে বাংলাদেশ সেনাবাহিনী অটুট আছে এবং একটি পেশাদারী বাহিনীর রূপে আছে, এটি কিন্তু একটি আশ্চর্যজনক ঘটনা, তার উপর দিয়ে যে অত্যাচার আমরা করেছি। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে যে 3 আপনি জিজ্ঞেস করেছেন কেন ভারতে আশ্রয় প্রশ্রয় পায়। এর কারণ হচ্ছে বাংলাদেশে ভারতের একটা অনুগত রাজনৈতিক দল আছে। সেই দলকে দিয়ে সে 71-এর ঘটনা ঘটাতে পারে, সেই দল 75-এর পরিবর্তনের পরে তার হয়ে ময়মনসিংহ সীমান্তে যুদ্ধ করতে পারে, সেই দল ক্ষমতায় থাকা অবস্থায় নদী, পথঘাট, সীমান্ত সব দিয়ে দিতে পারে এবং বলতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক। সেই দলের সকল সদস্য এখন পাসপোর্টবিহীন অবস্থায় ভারতে যাতায়াত করতে পারে এবং আশ্রয় প্রশ্রয় পেয়েছে, বাড়ি ভাড়া নিয়েছে, নেত্রীর সাথে দেখা করতে যায়, আবার হেঁটে নাকি বাংলাদেশ ঢুকবে, এইসব বলে। কাজেই এটি একটি বাস্তবতা। এই বাস্তবতা মেনে বাংলাদেশের রাজনীতিটা করতে হবে। তার মানে কি আমরা ঝুঁকির মধ্যে আছি এখনো? আমরা তো ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে আছি, কেননা এই দেশে আবার তার তাবেদার আছে।
তার দাস আছে, তারা কালচারাল ফ্যাসিস্ট, তারা বুদ্ধিজীবী, তারা অর্থনীতিবিদ, তারা অধ্যাপক, এবং এদের আবার স্বার্থ জড়িত আছে একটি রাজনৈতিক দলের সাথে। তারা ওই দলটিকে আবার কোনোভাবে যদি স্থান পাওয়াতে পারেন তাহলে তারা বেনিফিশিয়ারি হবেন, এবং তারা আপনার জীবনকে অতিষ্ঠ করে রাখবে। তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভয়ভীতি ছড়াবে, এবং বাস্তবে কি ঘটবে জানি না, কিন্তু এর একটি মানে কি ঘটবে তা নির্ভর করছে এখন যারা সরকারে আছেন এবং যারা বিরোধী দলে আছেন তাদের উপরে। দেখুন, আপনি এবার আপনার প্রশ্নের উত্তরে বলি, যে এই 1400 মানুষ জীবন দিয়েছে তারা কি পেয়েছে? কিছুই পায়নি। আপনি মাসোহারা যা দিচ্ছেন, এটি দিয়ে শেখ হাসিনার শাসনের পতন ঘটানো লড়াকু নায়ককে আপনি মর্যাদা দিচ্ছেন? এর বিনিময়ে বিএনপি ক্ষমতায় এসেছে, এর বিনিময়ে জামাত ইসলামীর মতো একটি বিতর্কিত দল লিডার অফ দ্য অপোজিশন হয়েছে, মানে সংসদের বিরোধী দল হয়েছে। এর বিনিময়ে এই 36-40 দিন রাস্তায় আন্দোলন করা ছেলেরা সংসদ সদস্য হয়েছে, যে মাঝ নদী থেকে, মাঝ সমুদ্র থেকে ফেরি ঘুরিয়ে আনে তার যাতায়াতের জন্য। এক বোতল পানি কেনার ক্ষমতা ছিল না 5ই আগস্টের আগে। কাজেই কারা বেনিফিশিয়ারি হয়েছে আমরা তো চোখে দেখতে পাচ্ছি। এখন আপনি যদি চেতনার কথা জিজ্ঞেস করেন, যার সন্তান গেছে চেতনা তার কাছে আছে, যারা যেই ছেলেগুলো চক্ষু অন্ধত্ব বরণ করেছে চেতনা তার কাছে আছে, আর বাকি সবাই এই আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করেছে, বাকি সবাই প্রায় সবাই জুলাই চেতনার ব্যবসা করেছে গত 2 বছর। প্রফেসর ইউনূস উড়ে এসে জুড়ে বসেছে, যার সাথে আমাদের গণ অভ্যুত্থানের কোনো সম্পর্ক ছিল না। তার যে অন্তর্বর্তী সরকারের সদস্যরা, তাদের 80 ভাগেরই গণ অভ্যুত্থানের সাথে কোনো সম্পর্ক ছিল না। আপনার কি ধারণা 18 বছর 26 বছরের তরুণরা এই উপদেষ্টাদের নাম জানতো? এই উপদেষ্টারা কোত্থেকে এলো, এবং এই উপদেষ্টারা 18 বছর কি কাজ করলো, এবং তিনি বিচারটিকে ত্বরান্বিত করতে পারলেন না কেন, তিনি সংস্কার এগাতে পারলেন না কেন, তার শাসনামলে এত দুর্নীতি হলো কেন, অর্থ পাচার হলো কেন? এই প্রশ্নগুলোর উত্তর তাদের দিতে হবে। দেখুন, সুশীল বলে একটা শব্দ আমরা বের করেছি, তাকে প্রশ্ন করা যাবে না। আওয়ামী লীগ অন্যান্য দলকে প্রশ্ন করা যাবে, বিএনপিকে প্রশ্ন করা যাবে, সুশীলদেরকে আপনার প্রশ্ন করতে হবে। এই যে টকশোতে এসে সিনিয়র সাংবাদিক বলে কিছু লোক বাজারজাত করার চেষ্টা করেন বিভিন্ন বয়ান, অত্যন্ত অসত্য তথ্য দিয়ে, তাদের তেমন কোনো তথ্যই নাই, তারা একটা বয়ান বিক্রি করেন। এগুলো মিডিয়ার বন্ধ করতে হবে। আমরা মিডিয়াকে পারি নাই একটি পেশাদারি মিডিয়া হতে। বিএনপির মিডিয়া হতে হবে না। এখন বিএনপির যে কোনো অনুষ্ঠানে গেলে বোঝা যায় মিডিয়া বিএনপির মিডিয়া হতে চাচ্ছে, এনসিপির মিডিয়া হতে চাচ্ছে। আপনাকে কে বলেছে? কাজেই আমরা জুলাই থেকে যা শিখেছিলাম তার মানে আমি বলবো যে 10-এর মধ্যে আমরা 2-এ আটকে গেছি। আমরা প্রতিষ্ঠানগুলোর সংস্কার করতে পারিনি। আমরা এই যে আপনার সাংবিধানিক কমিশনগুলো, তার নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো ঐক্যমত্যে পৌঁছতে পারিনি। এখন সংস্কার পরিষদ হবে নাকি সংশোধন, এই বিতর্কে আমরা কাটিয়ে দিলাম। মানুষের একটা ধৈর্যের সীমা আছে, এবং এই যে পতিত পলাতক শক্তিকে নিয়ে মানুষ তাদের কথা বিশ্বাস করতে শুরু করেছে, এর পুরো ব্যর্থতা এই সরকার, যারা এখন ক্ষমতায় আছেন এবং যারা রাজনীতির মঞ্চে আছেন তাদের। মানুষ তাদেরকে 100 ভাগ সুযোগ দিয়েছিল একটি নতুন বাংলাদেশ গড়ার। সেই নতুন বাংলাদেশ না গড়ে তারা তাদের নিজস্ব রাজনীতি এবং সুবিধাবাদ কায়েম করতে চেয়েছেন। দেখুন, আমাদের একটা মানে আয়রনি বলি আপনাকে, যে যখন ক্ষমতায় থাকে তার একটা ঘোর চেপে বসে। ঘোরটা কি জানেন? যে এই ক্ষমতাটা চিরস্থায়ী, অতএব যা যা করব আমার জন্য করব। তাকে চেয়ারে রেখে উনি চিন্তাটি করেন, উনি একবারও ভাবেন না এই চেয়ারটা ক্ষণস্থায়ী, এই চেয়ারটাতে আগামীতে কেউ বসবে। এই একই ঘোর আমাদের পেয়ে বসেছে। আপনি মানবাধিকার কমিশন যেটি হয়ে গেছিল সেটিকে বন্ধ করলেন, আপনি মানে বিচার বিভাগ পৃথকীকরণ, স্বাধীন বিচার বিভাগ বন্ধ করে দিলেন, আপনি দুর্নীতি দমন কমিশনে নিয়োগ দিতে পারছেন না, কিন্তু আপনি বাংলাদেশ ব্যাংকে একটা নাটকীয় নিয়োগ দিতে পেরেছেন। ক্রিকেট বোর্ড আপনার কাছে প্রায়োরিটি হয়ে গেছে। এই যে বিসদৃশ জিনিসগুলো, শোনেন, আমাদের একটা ম্যানেজমেন্ট ক্যাপাসিটির সংকট রয়েছে। প্রফেসর ইউনূসের সরকারে এটি আমরা ভয়ঙ্করভাবে দেখেছি। এই যে আপনি বলছিলেন বিচার কেন ত্বরান্বিত হচ্ছে না, বিচার ত্বরান্বিত হওয়ার জন্য তারা কি করেছেন? আপনি ওই সময়ে যিনি আইন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি আসলে কি কাজ করেছেন? এই প্রশ্ন আপনাকে করতে হবে। রাজনীতিবিদদেরকে অন্তত তাও আমরা ইলেকশনের আগে কিছুদিন পাই, এদেরকে আপনি কোথায় পাবেন? থ্রু থেকে নিয়ে জনাব শামসুজ্জামান দুদু আপনাকে প্রশ্ন করতে চাই। এই যে জুলাইয়ের চেতনার কথা আমরা বলছি, আকাঙ্ক্ষার কথা বলছি, যেটা আশরাফ কায়সার বলছেন যে 10-এ আমরা 2-এ আটকে গেছি, আসলে কি আমরা 2-এ আটকে গেছি, কিংবা বিএনপি বা বিএনপি নেতৃত্বাধীন সরকার তারা কি আসলে জুলাই আকাঙ্ক্ষাকে বা অগ্রাধিকারটাকে ঠিকঠাক মতো ভাবে
ঠিক পথে এগিয়ে নিচ্ছে? এটা দৃষ্টিভঙ্গিগত একটা ব্যাপার, আর বাস্তবতার সঙ্গে এটার কোনো মিল আছে কিনা। আমি তো মনে করি 10-এর মধ্যে 10 যে পরিস্থিতিটা আছে। তাহলে মাঝের সংস্কারগুলো হলো না কেন? সংস্কার হবে, সংস্কার বর্তমান সরকার বলেনি যে এগুলো হবে না, সব বাতিল করে দিলাম। ডক্টর ইউনূস করছেন বলে ওইগুলো আমাকে মাথায় নিয়ে নাচতে হবে এমন তো কোনো ঘটনা নাই। যদি তাই হতো তাহলে পরে তো বিএনপি ক্ষমতা আসতে পারে না। বিএনপির প্রতি এতটুকু শ্রদ্ধা থাকতে হবে, যদি গণতন্ত্র আমি বিশ্বাস করি, জনগণ ম্যান্ডেটটা বিএনপিকে দিয়েছে। ডক্টর ইউনূস এবং অনেকেই আছেন যারা এই চেতনা বলতে যেটা বোঝেন সেটা হচ্ছে এনসিপি বা ওই গোষ্ঠীর উপরে। মানুষ তো তার ভোট দেয় নাই, মানুষ তো গণভোটের ম্যান্ডেট আপনাদের দিয়েছে। সব কিছুই বিএনপির উপর, কিন্তু বিএনপিকে আমাদের অস্বীকার করার একটা প্রবণতা কাজ করছে। যেমন আমি বললাম যে এই যে কি বললেন আপনার 21-এর চেতনা, 21-এর মূল চেতনার ঘটনাটা যদি আপনি সত্যিকারে ধারণ করতে পারেন, সেটা তাহলে ওই 18 বছর 20 বছরের কর্তৃত্ববাদের শাসনকে আপনাকে টার্গেট করতে হবে। ওটা তো ভাসিয়ে নিয়ে গেছে, একটি নির্বাচিত সরকার এখানে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। সেটা যে কত বড় জিনিস 18 বছর ভিতরে তো আসে নাই। তো এর জন্যই তো লড়াই করছে 18 বছর ধরে, এবং 36 দিনের লড়াই নাকি। তো এই লড়াইটার নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ কোন পক্ষ নিছে বা কোন জিনিসটা ধরে এখন একটা সরকার হয়েছে, সরকার কি কি ক্ষেত্রে প্রাধান্য দিবেন, অথবা ব্যর্থ হবে অথবা সফল হবেন, সেটা একটু আমাকে অপেক্ষা করে দেখতে হবে। আমি এই পর্যন্ত তো আসতে পেরেছি, আমার কাছে মনে হয়েছে। অনেকে তো বলেন যে বিএনপি বা যারা আসলে এই এনসিপি কিংবা জামাত, তারা একটা চেয়ারে যাওয়ার জন্যই সবকিছু করেছে। অনেক না না, তারা চেয়ারটা খুব বেশি মানে নজরে আসে এই কারণে, কারণ কখনো ওই চেয়ারের ধারে কাছে তারা যেতে পারেন, বসা তো আরো পরের ব্যাপার। মনোজগতে এটা খুটখুট খুটখুট করে লাগে। আগে একটা দেখবেন যে কোনো দল না করলেও কিছু কিছু উপযুক্ত ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়াতেন এবং যথারীতি তারা জিততেন এবং পার্লামেন্টে আসতেন। এখন আর স্বতন্ত্র হয়ে খুব একটা কেউ আসতে পারে না, কোনো না কোনো দলের মধ্য দিয়ে আসতে হয়। তো এই বিষয়গুলো, অর্থাৎ বিএনপি, এনসিপি বা জামাত, আওয়ামী লীগের কথা বাদ দিচ্ছে আমি, এর মধ্য থেকে সবাই তো ক্ষমতায় যেতে চায়। তো এখন বিএনপি ক্ষমতায় আসতে, বিএনপির আমি এখন এবার পাত্তাই দিলাম না, কিন্তু মানুষ তো তার পক্ষ নিছে, আছে না। ওই যে গণঅভ্যুত্থানের পরপরই কিন্তু আমি দেখছি বেশ কিছু তরুণ বন্ধুরা বলছে আমরা কোনো একটা দলকে ক্ষমতা আনার জন্য এই গণঅভ্যুত্থান হয় নাই। তা আমি তার কথাটা খুব সিরিয়াসলি নিয়েছিলাম, কারণ তারা এই তরুণ বন্ধুরাই তো যারা প্রশংসনীয় বেশ কিছু ভূমিকা পালন করছে। তবে ওই রিলে রেসের মতো শেষ লাঠিটা তারা হাতে নিয়েছিল, তারা আগে আবার 3-4 জন দৌড়াইছে, কিন্তু ওই 18 বছরের যে দৌড়ানোটা ওইটা তাদের মাথায় নাই। 18 বছরের যে আন্দোলন, এই তরুণদের বয়স তখন কারোর 5-7 বছর, খুব বেশি হলে 8 বছর। এতে তারও আরো ঘটনা বয়সের দিক থেকে বিবেচনা, কিন্তু তারা তাদের সময় তারা একটা ভূমিকা পালন করছে। সেই সময় তরুণদের নিয়ে একটা কমেন্ট করে আপনি বিতর্কিত হয়েছিলেন। না না, সেই সময় বয়স নিয়ে। হ্যাঁ, না না, বয়সটা তো আমাকে স্বীকার করতে হবে, আমাকে জানতে হবে। যেমন আমরা একসময় ছাত্র ছিলাম, এখন তো ছাত্র না। এখন এই যে ছাত্ররা পরীক্ষা নিয়ে ইয়ে করছে, আমি তো মনে করি এখন কেউ কেউ তাদের বিরোধিতা করছে, মানব কি মানব না পরে, কিন্তু তরুণদের অধিকার আছে তাদের ইচ্ছার কথা জানানোর। আমি কোনোভাবে জানাতে দিব না, কে রাস্তা গিয়ে দাঁড়ায় নাই। হ্যাঁ, তাদেরকে অনুরোধ করে যদি আমি চলাচলটা করতে পারি খুব ভালো। কিন্তু এই শিক্ষার্থীদের সঙ্গে কি অন্যরাও রয়েছে? যেমন স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলছেন যে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে একটা মহল খোলা থাকতে পারে, শিকারের চেষ্টা করছে। থাকতে পারে। কারা থাকতে পারে? যারা এই সরকারকে পছন্দ করছে না, যারা গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে পছন্দ করছে না, এটা তো আপনাকে অস্বীকার করতে হবে না যে জামাত এবং ধর্ম আশ্রিত যে রাজনৈতিক দলগুলো এখন যে জায়গায় এসে দাঁড়াইছে, এটা তারা গত 100 বছরও এই জায়গায় তারা আসতে পারেনি। এখন সেই জায়গায় তারা এসছে, তাতে অন্যদের সঙ্গে তাদের যে
পার্থক্য, সেই পার্থক্য বড় ধরনের। তারা কোনো কিছু, কোনো দলকে, কোনো মানে সংস্কৃতিকে, কোনো রাজনীতিকে তারা ধারণ করার ক্ষমতা রাখে না। সেই জন্য তাদের সঙ্গে অন্যদের পার্থক্য থাকবে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে আমাদের বাস্তবতার মধ্যে আসতে হবে। সেটা হচ্ছে মানুষের সেন্টিমেন্টকে আমাদের ধারণ করতে হবে। আর ধারণ করার মানে কি, আমি যে সরকারটা আছে তাকে আমি সেই দল করি বলে বলছি না, তাকে আমি কোনো সুযোগই দিব না, তাহলে তো এটা ঠিক হবে না। জি, জনাব রুশদ, যেটা আশরাফ কায়সার বলছিলেন যে আমরা একটা ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে রয়েছি। এই যে ভারতে এখনো অনেকে যাওয়া আসা করছে, কিংবা শীর্ষ পর্যায়ের আওয়ামী লীগ নেতারা তারা ভারতে অবস্থান করছে। আসলে কি আমরা কোনো ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে রয়েছি, বা আমরা অদূর ভবিষ্যতে কি আমরা কোনো শঙ্কার মধ্যে পড়তে যাচ্ছি? অবশ্যই আমরা ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে থাকতে পারি। আমি রয়েছি বলবো না, আমি বলতে পারি যে আমরা থাকতে পারি। তার কারণ আমরা নিজেরাই অনেকে এটা টেনে আনার জন্য মনে হয় জোগাড় যন্ত্র করছি আর কি। হ্যাঁ, ওই ভাই যেটা বলছিলেন যে কিছু কিছু লোকজন এসে আবার বিভিন্ন মানে এক একটা মানে মানে খাড়া করছেন না, এক একটা থিওরি, ব্রাইট আইডিয়া, এক একটা ইতিহাস নিজের মতো করে দাঁড় করাচ্ছেন যেন কিছুই হয়নি, সব কিছু অন্যরকম ছিল, ওনারা সব ফেরেশতা ছিলেন, ফেরেশতাও না দেবদূত ছিলেন। হ্যাঁ, ওনারা তারপরে মানে ওই জায়গায় গিয়েছেন, আবার ওই যে এসে টুক করে বসে পড়বেন, বিভিন্ন ধরনের তো কথাবার্তা চলছে। তো এইগুলো তো ইন্ধন তো ওই যে জেনারেল জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের যে মানে সূত্র যেই জায়গা থেকে, মানে রসুনের কোয়াটা যেই জায়গায়, এটার রসুনের কোয়াটাও একই জায়গায়। হ্যাঁ, ওই এক জায়গা থেকে এগুলো নিয়ন্ত্রণ করা হয়। এখন এটা আপনি যদি দেখেন যে এই 2টা বছরও আপনার যায়নি এখনো। এই যে জুলাই শহীদ দিবস ছিল, তাই না? আপনার জুলাই শহীদ দিবসে বিএনপির, আমি তো সবাই বিএনপির সমালোচনা করে, বিএনপির সমালোচনা করা সহজ, তার কারণ বিএনপি হচ্ছে দয়ার শরীর, পাশে বসে আছেন। হ্যাঁ, তা তাদেরই ফেসবুক যে পেজ আছে সেখানে তারা দিয়েছে জুলাই 16 লেখা আছে অশ্রু জলে, তাই না? এখন ভালো কথা, বিএনপি তো এটা লিখেছেন এবং বিএনপিটা ধারণ করে, কেননা আজকেও প্রধানমন্ত্রী আপনার গতকালকে বলছিলেন যে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, আর সেই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে জনগণের কাছে আমরা দায়বদ্ধ, অঙ্গীকারবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। আচ্ছা, এখন ওনার কথা তো আমরা ফেলতে পারবো না, উনি দেশের প্রধানমন্ত্রী এবং সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি। কিন্তু এই যে আমরা যেই চেহারাগুলো দেখছি গত মানে কিছুদিন ধরে আমরা দেখছি, অকস্মাৎ আমরা দেখছি, এরা কোথা থেকে আসছে, কারা এদেরকে ইন্ধন দিচ্ছে, এগুলো কি আশঙ্কার বিষয় না? আপনি এমন কথা বলা হচ্ছে, কোনো এ ধরনের রঙিলা সাংবাদিক, আমি তাদেরকে বলবো, আমি নিজেও একজন সাংবাদিক, আপনিও সাংবাদিক, যে তারা বলছেন যে বাংলাদেশে নাকি মার্শাল ল আসবে, প্রকাশ্যে বলছে। কিন্তু এই বয়ানটা তৈরি করছে কারা? এই বয়ান তৈরি করছে ওই একই জায়গা থেকে তৈরি হচ্ছে। এখন এই যে এরকম বিভিন্ন রকমের তত্ত্ব তার করানো হচ্ছে যে আপনি ডক্টর ইউনূসের সরকারকে আপনি আপনার কি ডিহিউম্যানাইজ করবেন বা কিছু করবেন, সেটা অন্য বিষয়। তাদের সমালোচনা আমরা ওই যে আপনাদের এখানে বসেও করেছি, উনিও করছেন, মান্না ভাইও করেছেন, সবাই করছেন, অদক্ষতার সমালোচনা করা হচ্ছে। কিন্তু তার মানে আপনি কি জুলাইতে যে ঘটনাগুলো ঘটেছে, এই যে বিএনপি তো এখানে সবচেয়ে বেশি আপনার জীবন দিয়েছে, সবচেয়ে বেশি আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি নামক রাজনৈতিক দলটি, বাংলাদেশি জাতীয়তাবাদী মানে আদর্শে বিশ্বাসী মানুষগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে কি এগুলো সব ভুল হবে? এই যে দলটা ক্ষমতায় বসে আছে বিএনপি, এত দয়ার শরীর যে এখন 2 বছর যেতে না যেতে আমাদেরকে আবার এই সমস্ত চেহারা দেখতে হচ্ছে এবং এদের এক একটা উৎকট কথাবার্তা আমাদেরকে শুনতে হচ্ছে, থিওরি শুনতে হচ্ছে, তত্ত্ব শুনতে হচ্ছে। তারা মার্শাল্লার উস্কানি দিচ্ছেন। দেশে মার্শাল্লার উস্কানি দেওয়ার কি সাংবাদিকের দায়িত্ব? কোনো সাংবাদিক এটা দেয়? সাংবাদিকের দায়িত্ব সবসময় গণতন্ত্রের পক্ষে থাকা, মানবাধিকারের পক্ষে থাকা। সাংবাদিক কখনো এটা করতে পারেন না। তাহলে কি ওনারা বলতে চান এই সমস্ত সাংবাদিকরা কথিত সিনিয়র নাম দিয়ে? আমারও তো অনেক দিন হয়েছে, আপনাদেরও অনেকদিন সাংবাদিকতা হয়েছে, লজ্জাও লাগে এই সমস্ত নিজেদের নামের সামনে এগুলো যোগ দিতে। সিনিয়র সাংবাদিক, হোয়াট ডাজ ইট মিন বাই সিনিয়র সাংবাদিক? পৃথিবীর কোন দেশের সাংবাদিকরা আমেরিকা, ইউরোপে কোন জায়গায় সিনিয়র শব্দটা ব্যবহার করে? আমার 38 বছর হয়েছে সাংবাদিকতায়, আমি ব্যবহার করতে লজ্জা পাই। আমি সাংবাদিক হিসেবেই গর্বিত, আমি যদি সাংবাদিকতা করি। কিন্তু আমি সাংবাদিকতা করে আমার দলও যদি কোনো খারাপ, মানে আমি যেই দলটাকে ভোট দেই বাই করি, সেই দলটা মার্শাল্লার কথা বলবে, মানবাধিকার লঙ্ঘন করবে, তার পক্ষে লিখবো, তাহলে তুমি সাংবাদিক থাকবো না। একজন লেখক, একজন বুদ্ধিজীবী, একজন ইউনিভার্সিটির শিক্ষক, তারা কখনো মার্শাল্ল বা এই ধরনের কিছুর ইন্ধন দিতে পারে? আপনারা 1/11 পরে দেখেছেন এরকম ইন্ধন দিয়েছে, তার আগেও দিয়েছে, সাংবাদিকরা দিয়েছে, মিডিয়া দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দিয়েছে, জেনারেল মঈনের পিছনে ঘুরেছে, একসাথে টেবিলে বসে তত্ত্ব দিয়েছে। এখন আবার এরকম কিছু সুর তুলছে যেন বিএনপি কেবল ক্ষমতায় আসছে, 5 মাস হয়েছে মনে হয় বিএনপি এসছে, 5 মাসের মধ্যে বিএনপিকে ফেলে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে।
হ্যাঁ, মানে যে তারা কোনোভাবে ফেলে দিতে পারে। আর বিএনপির ওই যে আবারও বললাম যে এত অহিংস, এত দয়ার শরীরেরা, যখনই ক্ষমতায় এই দেশের মানুষ আশা ভরসা নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদকে আঁকড়ে ধরে এদেরকে নিয়ে আসে ক্ষমতায়, আর এনারা এসে প্রতিবার ওরে করেন কি, প্রতিবার আমি বলতেছি প্রতিবার ওনারা করেন কি, এগুলাকে প্রশ্রয় দেন, আশ্রয় দেন, ওনারা তাদেরকে সামনে নিয়ে আসেন কি না ওনাদের কথা শুনবেন। আমি বিএনপি নেতাদের কাছে গেলে অনেকে বলবেন ওনাকে তো ঠিক মতো চিনছি না, এতদিন ধরে লিখলাম, জেনারেল জিয়ার উপরে লিখলাম, 7ই নভেম্বরের উপরে তো মানে বিভিন্ন সিরিজ করলাম, তারপরে কিন্তু ওদের ওইসব সাংবাদিকের কথা সবাইকে চেনে, সবার সাথে তারাই একদম গলগলো হয়ে পড়ে যায়। তো এরকম যে ঘটনাগুলো ঘটছে, এটা বাংলাদেশকে আবার কিন্তু রিস্কের মধ্যে নিয়ে যেতে পারে। এটা যদি বিএনপি না বোঝে, তাহলে এই যে কোটি কোটি মানুষ বাংলাদেশে সংগ্রাম করেছে, বাংলাদেশে 17টা বছর কষ্ট করেছে, গুম হয়েছে, খুন হয়েছে, আপনার মামলা মোকদ্দমা মানে পর্যুদস্ত হয়েছে, এদের প্রতি দায়িত্ববোধ কিন্তু দায়িত্বশীলতা কিন্তু তাহলে বিএনপি মানে দায়িত্ব পালন করবে না, পালন করছে না বলে আমি মনে করব। আর আমাদের সাংবাদিকদের আমি বলবো যে আমাদেরও একটা মান সম্মান থাকা দরকার, আমাদের লজ্জা হওয়া দরকার যে আমরা কোনোভাবে হিউম্যান রাইটস ভায়োলেশনের কোনো কিছুর মধ্যে আমরা মানে কাণ্ডারিতা তাদের এগুলো করতে পারি না, উস্কে যেটাই বলা হোক তথ্য ভিত্তিক বা তথ্যের ভিত্তিতে বলা উচিত। অবশ্যই এই যে গত কয়েকদিন আমি টিভিতে দেখছি যে এমন এমন তথ্য দিচ্ছে, সে প্রত্যেকটা তথ্য মিথ্যা। আপনি এগুলো দিতে পারেন না। হ্যাঁ, আপনার রাজনৈতিক আদর্শ থাকবে। আমি নিজেও তো বলি, আপনাদের এখানে বসে আমি বলেছি, মনে হয় এই চেয়ারটাতেই বসেই বলেছি যে হ্যাঁ, আওয়ামী লীগের যারা অন্যায় করে না, আওয়ামী লীগ আমাদের দেশের মানুষ, তারা আমাদের দেশে থাকতে হবে, তাদেরকে এখানে রুজি রোজগার করতে হবে, চাকরি বাকরি করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, তাদেরকে আমি হেনস্থা করতে পারি না। তাদের প্রতি আমাদের সদয় সহনশীল হতে হবে, একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু তার মানে এই না আপনি মিথ্যা তথ্য দিবেন, আপনি একটা গুজব রটাবেন, হুজুক রটাবেন, এবং আপনি আন্ডারমাইন করবেন জুলাইকে, শহীদ সাইদ, এই যে আবু সাইদ ওয়াসিম, এদেরকে আপনি আন্ডারমাইন করবেন। নো, ইট ক্যানট বি। মনে রাখতে হবে এটা। এবং এই বিএনপির প্রতি অনুরোধ থাকবে, এত দয়ার শরীর ভালো না। জি, জনাব মান্না, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী একটি কথা বলছিলেন যে আইনানুগ প্রক্রিয়ায় নির্ধারণ করা হোক আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য কি হবে না হবে। তিনি এটাও বলেছেন যে নির্বাহী আদেশে কারো রাজনীতি নিষিদ্ধ করা সঠিক নয় বলে তিনি মনে করেন। আসলে এই কথাগুলো কি কোনোভাবে আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের পক্ষে কিংবা আওয়ামী লীগ যারা সমর্থক রয়েছে তাদের কোনোভাবে কি উজ্জীবিত করতে পারে? আমি তো প্রথমত এটাই বুঝি না যে বিএনপি আওয়ামী লীগকে নিয়ে কী করতে চায়। মানে একটা হতে পারতো, ধরেন কেউ স্ট্রেট যদি বলতো আওয়ামী লীগ এই অপরাধ করেছে, আমরা চাই এদের অ্যাক্টিভিটি ব্যান করে দেবো, এই দলটা নিষিদ্ধ করে দেবো, বলে নেই। কী করেছে? অ্যাক্টিভিটি বন্ধ করে দিয়েছিল, এবং সেটা একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে। অনেকে কথা বলেছে যে শুধু এক্সিকিউটিভ অর্ডার দিয়ে করলে এটা তো পরে ব্যাকফায়ার করতে পারে, এটা লিগাল কোনো কাভারেজ দেওয়া হোক। আমি জানি না সেই চিন্তা থেকে করা হয়েছে কিনা, কিন্তু এখন ওই রকম করে একটা মামলা দেওয়া হচ্ছে। মামলা যখন দিয়েছে তখন মামলাটা একদম কমপ্লিটলি ফ্রি ফেয়ার করতে হবে আপনাকে। কোনো গ্যারান্টি আছে কি যে ফ্রি ফেয়ার হলে এই দল ব্যান হয়ে যাবে, অ্যাক্টিভিটি ব্যান হয়ে যাবে? আমি তো অত বেশি আইন বুঝি না, এবং যারা খুব বেশি বেশি বোঝেন তারাও তো মাঝে মাঝে ভুল বলেন। শেষ পর্যন্ত রায় কী হবে সে তো আগে থাকতে বলে দেওয়া যায় না। আপনি প্রথম থেকেই বলছেন ইনক্লুসিভ পলিটিক্স করতে চান, তো ইনক্লুসিভ পলিটিক্স মানে কি? ইনক্লুসিভ অফ হোয়াট? ডেফিনেটলি আওয়ামী লীগ, না হলে ইনক্লুসিভ কতটা আসলো কী কারণে? তা আপনি ইনক্লুসিভ করতে চান, সেটার মধ্যে কোনো অন্যায় আছে আমি তা কিন্তু বলছি না, কিন্তু জিনিসটা খুব ক্লিয়ার থাকতে হবে আপনার এথিক্যাল পলিটিক্যাল পজিশনটা কি, আপনি কী করতে চান এইটা নিয়ে। এত যে বিরাট একটা দল ছিল, এতগুলো বছর ধরে শাসন করেছে, মুক্তিযুদ্ধের সময় তাদের একটা ভূমিকা ছিল, এবং তারপরে এখন পর্যন্ত তারা বড় দল হিসেবে সব সমাজের মধ্যে বিরাজ করে, তাদেরকে আপনি কিভাবে হ্যান্ডেল করতে চান, তার একটা পলিসি তো লাগবে। সেগুলো কিন্তু কোনোটাই কিছু ক্লিয়ার না। যখন ভোট আসছে তখন ভোটের জন্য আওয়ামী লীগের সাথেও খাতির করছে, দরকার জামাতের সাথেও খাতির করছে। বিএনপি কি তার অবস্থান পরিষ্কার করতে পারছে না? বিএনপি তার অবস্থান পরিষ্কার তো করেনি, মানে কোন অর্থে আমি কথাটা বলছি সেটা বুঝেন। আমি বলছি এত বড় একটা ফোর্স অ্যান্টি পলিটিক্যাল, মানে এখন যেটা হচ্ছে তার বাইরে, তো এখানে আপনি কী করতে চান? ইনক্লুড করতে চান পলিটিক্সের মধ্যে, তাই তো বলছেন ইনক্লুসিভ পলিটিক্স মানে কি, সেটা কীরকম করে করবেন? সেইটা তো তাদেরকে গ্রেপ্তার করে এই করে করলেন, এবং মাঝে মাঝে কী করছে, ধরেন আমি উপরে উপরে যে কথাই বলি না কেন, বেস লেভেলে সেখানে কি আওয়ামী লীগের সাথে বিএনপির খাতির আছে, আওয়ামী লীগের সাথে আবার বিএনপির সাথে জামাতের খাতির আছে। কেন? ভোটটা বড়, তো ক্ষমতায় যেতে হবে, ক্ষমতার প্রশ্ন সবার উপরে প্রশ্ন, পলিটিক্সের সমস্ত প্রশ্নের বড় প্রশ্ন হচ্ছে রাষ্ট্র ক্ষমতার প্রশ্ন। তো ভোটের জন্য দেখা যাচ্ছে এখানে আওয়ামী লীগের দরকার লাগছে।
তখন তার সাথে এটা মিলাচ্ছেন। ওই কাজ করতে গিয়ে আমরা কিন্তু হোসেন মোহাম্মদের সাথে জাতীয় পার্টিকে প্রতিষ্ঠিত করেছিলাম। এই জায়গাতে কি হবে তাহলে? ওই একইভাবে এখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ তো মরেনি, আওয়ামী লীগ বেঁচে আছে। আওয়ামী লীগকে আমরাই বাঁচিয়ে রেখেছি। আওয়ামী লীগ ইজ বিং ডিসকাসড, আওয়ামী লীগ যে স্পেকুলেশন হচ্ছে। শেখ হাসিনা একটা রয়টারের সংবাদ কী বলে সাক্ষাৎকার দিয়েছে, আমি ডিসেম্বরে ফিরে যাবো। কোথা থেকে ডিসেম্বরে উনি আসবেন? আসার মতো কোনো পরিবেশ নাই। গভর্নমেন্ট যদি আসতে দেয় তবে তো, জি না হলে এমনি আসতে পারে। আসবেন মানে কি, সারেন্ডার করবেন, সরাসরি এসে গভর্নমেন্ট থেকে করবে, অ্যারেস্ট করবে, তারপরে তার রায় কার্যকরী করবে, এরকম কিছু হবে। সেইটার উপর ভিত্তি করবে। কিন্তু এই একটা কথা বলে উনি একটা হিউম্যান ক্রাই তৈরি করে ফেলেছেন। তার মানে হচ্ছে তার আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি কিন্তু সমাজের মধ্যে চলছে, এবং সেই রাজনীতির কোনো কাউন্টার আপনার কাছে নেই। আওয়ামী লীগের এখন কী করা উচিত, কী উচিত, তার অপরাধের সাথে কী সম্পর্ক, বিচার দিয়ে কী জায়গা, এই জায়গা নাই। সেইখানে আমি মনে করছি যে বিএনপি আসলে ওইটা পজিটিভলি পাচ্ছে না। ব্যাপারটা খুব সহজ তা কিন্তু আমি বলছি না, বিএনপিকে আমি কাঠগড়ায় দাঁড় করছি না, কিন্তু বিএনপি মানে খুব দয়ার শরীর, এই জন্য তাদের দয়া দেখাচ্ছে তা না, বরঞ্চ একটা ক্রিটিক্যাল পজিশন যখন আছে তখন বিএনপির হয়তো উচিত, আমি মনে করি, আমি এটা খুব আরও ছোটো ছোটো সমস্যা দিয়ে বলি যে সবাইকে ডেকে ক্রাইসিসটা বলুক এবং সাজেশন দিক। এটা যে মানে প্রেসে নিউজ দিয়ে করতে হবে তারা, কিন্তু নিজেদের মধ্যে কথাবার্তা বলেও একটা পজিশন ঠিক করে এটা ডিল করা উচিত, তাহলে এটা জাগরুক থাকবে। আশরাফ কায়সার, আমি একেবারে শেষ সময়ে রয়েছে, 1 মিনিটে যদি আপনি যোগ করেন, যেটা জনাব মান্না বলছিলেন যে শেখ হাসিনার আত্মসমর্পণ কিংবা শেখ হাসিনার ফেরা একটা অনিশ্চয়তা রয়েছেই। আবার অনেকে বলছে তিনি যদি না ফিরেন শেষ পর্যন্ত, সরকার আসলে কি করতে পারবে? আমারও প্রশ্ন, আসলে উনি ফিরবেন বলছেন, যদি না ফিরে সরকার কি করতে পারবে? এটি বলার আগে বলি, জিয়াউর রহমান হত্যাকাণ্ড যেরকম আকাশবাণী থেকে আমরা শুনেছিলাম, বিডিআরে পিলখানার হত্যাকাণ্ড কিন্তু আমরা এনডিটিভিতে দেখেছিলাম, আমি নিজে দেখেছিলাম 10:35 এবং জেনারেল শাকিল ডেড, এটি এনডিটিভির ব্রেকিং নিউজ ছিল। তখনও জেনারেল শাকিল হয়তো জীবিত ছিল। ওই সময় একজন নারী সাংবাদিক পিলখানায় গিয়েছিলেন 10:35 এবং পৃথিবীর ইতিহাসে প্রথম কোনো মিউটিনি লাইভ হয়েছিল, ওই নারী সাংবাদিক করেছিলেন। এই কথাগুলো গুরুত্বের সাথে আমাদের নিতে হবে। বিএনপিকে দেখুন, বিএনপি 17 বছর মানে বিভিন্ন রকমের অত্যাচার, নিষ্ঠুরতার শিকার হয়েছেন, কিন্তু বিএনপিকে আমি সূক্ষ্ম চিন্তা করতে কম দেখছি। একটি দেখেন, বিএনপিকে যে মানুষ ভোট দেয় এটি আমরা সবাই স্বীকার করি, কিন্তু কেন দেয় জানেন? একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে দেয় যে আপনি একটি সুশাসন কায়েম করবেন, আপনি একটি রাজনীতি মনস্ক দল হবেন এবং আপনার ভেতর দিয়ে বাংলাদেশ রাষ্ট্র এগিয়ে যাবে। 17 বছরের নিষ্ঠুরতায়, 17 বছরের স্বৈরাচারী আচরণ, 17 বছরের চুরি বাটপারির কারণে বাংলাদেশ যেমন পিছিয়েছে, আমরা যেন আগামীতে না বলি উদারনৈতিক শাসনের কারণে বাংলাদেশ পিছিয়েছে। আমার একটা ভয় হচ্ছে যে এই জায়গাটিতে আগামী 10 বছর পরে যদি আপনার অনুষ্ঠানে আসি, হয়তো বলতে হবে উদারনৈতিক অপরিপক্ক শাসনের কারণে বাংলাদেশ পিছিয়েছে। দেখুন, আপনি রাজনীতিকে রাজনীতি দিয়ে ডিল করতে হবে। বাংলাদেশের আওয়ামী লীগ রাজনীতির ন্যারেটিভ আপনার আমার চেয়ে ভালো জানেন। 55 বছর আমরা দেখেছি, মুক্তিযুদ্ধকে তাদের বেশ্যাতি বানিয়েছে এবং তারা ধর্মনিরপেক্ষতার কথা বলেছে, তারা কওমি মাতা হয়েছে। আওয়ামী লীগের খেলাটি বোঝেন এবং কালচারাল ফ্যাসিস্টরা আওয়ামী লীগকে জারি রাখে, আওয়ামী লীগকে ফিরিয়ে আনে বারবার। কালচারাল ফ্যাসিস্টরা মাঠে নেমে গেছে, বিএনপি কালচারের ধারে কাছেও নাই। বিএনপি কালচার বলতে যাদেরকে বোঝে তারা বাংলাদেশের কালচারাল লঙ্ঘনের কেউ না। কাজেই এখন যুদ্ধটি হচ্ছে ন্যারেটিভের, বয়ানের, সফট ন্যারেটিভের। বিএনপি ভাবছে সরকারের থেকে অনেক ক্ষমতা নিয়ে সাংবিধানিক সংস্কার না করে ইত্যাদি ইত্যাদি করে পাওয়ারে থাকতে পারবে। এই 2/3 মেজরিটি কিন্তু ওটার গ্যারান্টি দেয় না, কিন্তু যেটা আপনাকে গ্যারান্টি দেয় সেটা হচ্ছে আপনি রূপকথার গল্পটি বলতে পারেন কিনা গণতন্ত্রের। সেই জায়গাটিতে আমি মনে করি এখন পর্যন্ত কোনো কাজ হয়নি। আমরা এখনো টের পাইনি কাকে বাইরে রেখে বাংলাদেশের রাজনীতি প্রবাহিত হচ্ছে। আমরা শেখ হাসিনাকে প্রতিদিন প্রাসঙ্গিক করে তুলছি আমাদের অপরিপক্কতা দিয়ে। শেখ হাসিনা প্রাসঙ্গিক হওয়ার কথা ছিল না। জি, অসংখ্য ধন্যবাদ জনাব আশরাফ কায়সার, অসংখ্য ধন্যবাদ মাহমুদুর রহমান মান্না, অসংখ্য ধন্যবাদ শামসুজ্জামান দুদু, আবু রুশ, তাকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠান। দেখা হবে আগামী দিন, সেই প্রত্যাশায় শেষ করছি। শুভরাত্রি।